নিচ্ছেন না কিন্তু। এতগুলো প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তরগুলো দিন। এতক্ষণ ধরে যে 10-15 মিনিট ধরে দিলাম তার উত্তর তো একটাও বলিনি। এই প্রশ্নগুলোর উত্তর কি করে আপনার কোন বই থেকে পাবেন আমাকে বলেন, কোন বই থেকে পাবেন? একটি পেশেন্টে ডায়স্কোরিয়া, একটি পেশেন্ট, আমার একটা ছাত্রের একটা পেশেন্টে, তা আমি তার এইভাবে থাকলে এই যে নিঃশ্বাসটা পেটটাকে যে এরকম করে ভিতর দিকে নিয়ে যাচ্ছে নিঃশ্বাস করে, লাগছে না, ছেড়ে দিলে লাগছে। এরম ভাবে থাকলে, এই যে এরম ভাবে থাকলে তার ব্যথা কমছে। ব্যথাটা তার লেফট সাইডের ব্যথা উপর দিকে ছিল, এখন নিচের দিকে নেমে গেছে। এখন আবার সব দিকে। পায়খানা গেলে পায়খানা হয় না, কোনো বেগ নেই। কি মেডিসিন? অডিয়েন্স থেকে ডায়স্কোরিয়া। তারপরে কি মেডিসিন? নাক্স ভূমিকা। বাট থুজার অল টিপিক্যাল সিমটম। আমি দুবার তাকে 3বার, একটা কেসে 650 টাকা পেয়েছি ইন্ডিয়াতে, কোন একটা ছাত্রের রুগী। 3বার এরম ভাবে অডিও ভিডিওতে 3বার ভিজিট করেছি। আমি খুব পয়সা নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। 2বার দিয়েছি, একবার দিয়েছি ডায়স্কোরিয়া, যে আমি এত ক্রাইসিস বলছে পেশেন্ট, এমন মুখ টুক বেঁকিয়ে এমন করে কথা বলে যে মনে হচ্ছে যে এক্ষুনি ওষুধ নালে মরে যাবে। হ্যাঁ, দাঁত টাত চিবিয়ে এরকম করে কথা বলে একবারে। তখন বাধ্য হয়ে মনে হয় না যে ওকে আবার যে কনস্টিটিউশনাল বড় ওষুধ দিই। 2বার দিয়ে ফেল। পারবে কি বলছে জানেন? তারপরে কি বলছে দেখেন, আপনার প্রত্যেকটা কথা 100% কি করে থুজা হয় দেখেন, আমি আপনাদের বলে দিচ্ছি। কে শেখাবে এগুলো? শেখানোর ইচ্ছা রয়েছে, দেওয়ার ইচ্ছা রয়েছে, বাট আপনাদের কোনো রকম হেলদোল নেই। কালকে আবার তাকে কেস টেকিং করেছি, দেখেন কি বলছে। দেখেন এই জায়গাটা যদি ভিতরে না ঢুকতাম তাহলে আমি কি পারতাম? দেখেন কি বলছে, দেখেন থুজার কি বলছে শোনেন। বাট এই থুজা নর্মাল থুজা? থুজা নর্মাল থুজা? এটা কোন রেপার্টারি বলবে শুনি, কোন রেপার্টারি থেকে আপনি শিখবেন? আরে রেপার্টারি রুব্রিক্স না দিলে, রেপার্টারি তো মেশিন। রেপার্টারিতে যা ঢোকাবেন তার বেরিয়ে আসবে, কম্পিউটারে যদি ল্যাপটপে হয়, অথবা যদি ব্রেনের ম্যানুয়াল হয়, আপনি যা ঢোকাবেন সেইটা। এর থেকে তো আর কিছু করবে না রেপার্টারি। ফলাও করে এই সিমটম বলো, এই সিমটম বলো, এই সিমটমটা কি বলবো, এই সিমটম রেপার্টারি খুঁজে নে তুমি। বাট পেশেন্টের কাছ থেকে আদায় করার জায়গাটা কোন জায়গায়? দেখেন থুজা কি করে সিলেকশন করছে। দেখেন নাই পড়ালাম আজকে, নেটটা মিসাল পড়িয়ে লাভ কি যদি তেমনি অ্যাপ্লিকেশন না করতে পারি? দেখেন থুজাটা দেখাচ্ছি, দেখেন শুধু থুজা নির্বাচন করে দিয়েছি 3বার। প্রথম একবার 650 টাকা নিয়েছি আমার পেশেন্টের কোন একটা রোগীদের কাছ থেকে, আমি তারপরে আবার ফ্রি, তারপরে আবার ফ্রি। যতক্ষণ ওষুধ সিলেকশন না হলো ততক্ষণ আমি দিইনি। এটা আমার শেষ প্রচেষ্টা, এর বাইরে আমার আর কিছু নেই। তাহলে কি ক্যান্সার হয়েছে? হতে পারে মেবি, কারণ তাকে ইনভেস্টিগেশন করেনি। সে আগে ইনভেস্টিগেশন করেছিল, তার প্যানক্রিয়াসের সমস্যা ছিল, বাট এখন সে করেনি। তাহলে তাকে করতে হবে, তা করতে গেলে তো 2000 টাকা। শুধু থুজাটা শুনে নেন আজকে কোন রেপার্টারি আপনাকে এটা সাহায্য করবে, দেখেন যদি পারেন কিনা শুনি একটু। এখানে রেপার্টারি স্পেশালিস্ট আছেন একজন, শুনে নিন মানে কতটা খাটতে হয়েছে। দেখেন এমনি বিনা পয়সায় 450 টাকা পায় নাকি? পেশেন্টের লেফট সাইডের 1 বছর আগে পেশেন্টের লেফট সাইডের স্টমাকের এই এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নের এই জায়গাটা, এইখানে এই যে এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নের পাশ দিয়ে মিডল লাইন বরাবর ব্যথা, এই সাইডটাতে মিডল লাইন বরাবর লেফট সাইডের ব্যথা। বাট যত দিন যাচ্ছে তত ব্যথাটা বাড়ছে। প্রথম দিকে ছিল লেফট হাইপোকন্ডিয়ামে, ব্যথাটা নিচের দিকে গিয়ে কোলাইটিসের মতন সিমটম, বাট আরো দিন যাচ্ছে তো সারা দিকেই এখন ব্যথা, এবং লম্বা লাইন দিয়ে বাদিকের ব্যথা। বার্নিং পেন, এবারে ব্যাটারি খোঁজেন, বার্নিং পেন খুঁজতে শুরু করেন, পেস উল্টান শুধু, অ্যাবডোমেন পেন বার্নিং, দেখেন কোন মেডিসিন আছে খোঁজেন।
এবার খাওয়ার পরে না খেয়ে থাকলে ভালো থাকে থুজা, আমরা জানি নেট্রামিও আছে। এবার রেপার্টারি খুঁজে হতাশে মরেন যে খাওয়ার না খেয়ে থাকলে ভালো, খেলে খারাপ। এবার নেট্রামিও আছে, থুজা আছে, দেখাবো থুজা আছে কিনা। এই দেখেন, থুজার অ্যাবডোমেন বের করেন অথবা মোডালিটি বের করেন। খাওয়ার পরে স্টমাক, স্টমাকে চলে যান। আমি আমি বড়িকের বই দেখছি, পেশেন্ট বলছে যে আছে, আমি দেখেছি, পেশেন্ট বলছে যে খাওয়ার পরে পেটটা ফাঁপে না, যেমন অনেকটা খেলে যখন পেটটা কেমন মোটা হয়ে যায় সেরকম হচ্ছে খাওয়ার পরে, খালি থাকলে কিছু হচ্ছে না। আর তখন বার্নিং সেন্সেশন। পেশেন্টের কনস্টিপেশন, কোনো বেগ আসছে না, পায়খানাতে কোনো বেগ নেই, অনেকক্ষণ বসে থাকে, একটু পায়খানা করছে। পেশেন্টের ঘুম বলে কোনো পদার্থ নেই, কোনো ঘুম বলে কোনো পদার্থ নেই, রাত্রে ঘুমাতে যায় কিন্তু কোনো ঘুম নেই। পেশেন্টের গরম গরম জিনিস খেলে ওই বার্নিং সেন্সেশন বাড়ে, বা ঠান্ডা খেলে রিলিফ হয়। চা খেলে যেটা যেটা আমরা থুজার ক্ষেত্রে চা খেলে বেড়ে যায়, তার কারণ হলো আর কিছু না, সেটা হচ্ছে চা যেহেতু আমরা গরম খাই, তাই গরম খেলে, চা খেলে তার রোগগুলো বেড়ে যায় বলে, এই জন্যে। অন্য কিছু খেলে কি বাড়ে? ইয়েস, অন্য কিছু খেলেই পেশেন্ট বাড়ছে, গরম গরম খেলেই বাড়ছে। শুধুমাত্র পেটের বার্নিং সেন্সেশনটা, পাটা কোনো কিছুর উপরে এরকম ভাবে তুলে দিলে একমাত্র ওইভাবেই ঘুমায়, তাছাড়া কোনো ঘুমের কোনো রাস্তা নেই। কোন এমনিতে ঘুম আসে না, পাটাকে বালিশের উপরে অনেকটা তুলে দিতে হয়। থুজা। আর আর কি থুজার আমি কি পেয়েছেন এত, যে আপনি এত দিয়ে এ করছেন, যে থুজা নিয়ে আপনি এত খুব যে বড়াই করছেন, আপনি যে থুজা দিয়েছেন এটা সেটা কিচ্ছু খায় না। আগে 2 মাস আগে তখন মাংস খেতে ভালোবাসতো, তখন মাইজম ছিল, মাংস খেতে ভালোবাসতো, মাটন খেতে ভালোবাসতো, মিষ্টি খেতে ভালোবাসতো, টক খেতে ভালোবাসতো। বাট দিস ইজ দ্য কেস এজ এ 2 মান্থ, এই প্রবলেম। এখন সে মিষ্টি, যতই অসুবিধা তাও সে মিষ্টি খেতে খুব ভালোবাসছে, সে ঠান্ডা খাবার ছাড়া কিছু খেতে পাচ্ছে না, জ্বালা করছে, এক ঘুম পরে উঠে মিটার গরম হয়ে যাচ্ছে ওই পুরো ওই জায়গাটা থেকে। সাসপেক্টেড কেস অফ, ইট ইজ এ সাসপেক্টেড কেস অফ প্যানক্রিয়াটিক সিস্ট, a case of pancreatic cyst or any production, new production on the pancreas. পেশেন্টের হাঁটলে, যখন হাঁটছে না, কে যেন এসে এরম ফ্যাসাত করে এইদিকে হাঁটছে, আর পেশেন্টের ভাবছে, হাঁটলেই ভাবছে যে একটা কোনো মানুষ ঝপ করে পিছন দিকে চলে যাচ্ছে, ঝপ করে পিছন দিকে থেকে, আরে তাকিয়ে দেখে তো কেউ না, তাতে কি হয়, তাতে কোনো অসুবিধা নেই। বাট এরকম হয় কেন? হাঁটলেই আমার মনে হচ্ছে কেউ একজন পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কই পাশে তো কেউ নেই। পেশেন্ট বলছে আমাদের, কোন রেপার্টারিতে লিখবেন, কি করে বের করবেন? যে কোনো মেশেন্ট যদি পাশ দিয়ে পিছন দিকে যদি কোনো পেশেন্ট চলে যায়, তাহলে যে মেডিসিন থাকে, সাইকোটিকের একটা ধর্ম, সেখানে থাকে থুজা থাকে, সেখানে থাকে মেডোরিনাম থাকে, টিউবারকুলিনাম থাকে। একটা একটা করে এরকম খুঁজতে 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 যখন রেপার্টারিতে আসবেন অ্যানামনেসিস করতে করতে, তখন ঠক বাজতে গা উজাড়, আর কিচ্ছু নেই তাতে। পেশেন্ট কি বলছে দেখেন, কি পিকুলিয়ার একটা কথা বলছে। থুজার ক্ষেত্রে 3 PM আর 3 AM এ তার অ্যাগ্রাভেশন। এ বলছে দুপুরে
কোন সময়টাতে সব থেকে বেশি কষ্ট হয়? বলছে দুপুর বেলায়। কখন? কখন খান? বলছে 1টার সময়। কখন থেকে আপনার কষ্টটা হয়? এই যে এত কিছু কষ্ট যে বলছেন কখন থেকে হয়? বলে যে 2টো থেকে শুরু হয়, হাইয়েস্ট পয়েন্টে যায় 4টে পর্যন্ত। তার মানে 4টে পর্যন্ত বেশি কষ্ট পায়। তার সবথেকে বেশি কোন সময়? দুপুরে 1টার সময় ভাত খায়। ভাত খাওয়ার কিছু সময় পর আস্তে, আস্তে বাড়তে থাকে। তারপর? তারপরে চূড়ান্ত পর্যায়ে যায় এবং শেষ পর্যন্ত 4টে 10-15 নাগাদ ভালো হয়ে যায়। মানে আর থাকে না। তার মানে থুজার যে 3 PM and 3 AM এর যে জায়গাটার অ্যাগ্রাভেশন সেটাকে মেইনটেইন করাচ্ছে। বাট পেশেন্ট অত সহজে বলতে পারে না। ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি যত কিছুই না পাবো তখন ফ্যামিলি হিস্ট্রি হেল্পফুল করে। কোন রেপার্টারিতে কি কোথা থেকে পাবেন? ফ্যামিলি হিস্ট্রি। সারা বংশ খুঁজে কিচ্ছু নেই, শুধু মাসি পাগল হয়ে গেছিল, ম্যাডনেস। লুনেট, লুনেট ফ্যামিলিতে। এই পেশেন্টও বলছে হট পেশেন্ট, এই পেশেন্টও বলছে হট পেশেন্ট। কেন? ওই জায়গাটা গরম হয়ে যায়, ঠান্ডা খেলে রিলিফ। এই পেশেন্টও হট পেশেন্ট বলেছে। ডাইভার্টেড যে সমস্ত সিমটম গুলো ডাইভার্টেড করেছিল অন্যান্য ওষুধের জন্য অ্যানামনেসিসে, সেখানে ছিল পেশেন্টের সব থেকে বেশি খিদে পায় সন্ধেবেলাতে, নাস্তা। কিন্তু তার যে মাইল্ড জেন্টিল অ্যামিয়েবল কিচ্ছু না, সব ফিঞ্চ। দুবার আপনাকে ব্যর্থ করেছে, আমাকে বাধ্যতামূলক ভাবে, যে যেন মরে যাচ্ছে পেশেন্ট, দিব্যি মোকাম করে বেড়ায়। আর ডাক্তার কাছে এসলে দাঁত একদম চিটকে এরকম এরকম করে কথা বলে, যেন মনে হচ্ছে কালকে মরে যাবে। আর কি মেন্টাল, আর কি পেয়েছে? মেন্টাল আর কি পেয়েছে? মেন্টাল সিমটম আর কি পেয়েছেন? তার জন্য ওষুধ দিয়েছেন থুজা। এখানে পালসেটিলা কিছুটা এসেছিল, কিন্তু কিছুতেই পালসেটের ওই একটা কথা ছাড়া, যে সন্ধ্যেবেলার দিকে তার নাস্তা খেতে সব থেকে খিদে পায় ওই সময়টায়, এটা ছাড়া আর তেমন কিছু মাইল্ড জেন্টিল অ্যামিয়েবল বা কিছু পাইনি। বা ব্যথাটার যে এক এক সময় এক এক জায়গায় চলে যাচ্ছে। আর একটা জায়গায় পালসেটিলা পেয়েছিলাম, সেই জায়গাটা হচ্ছে যে তার সিমটম গুলো এই এদিক ওদিক ছড়িয়ে যায়। মিড লাইনটাতে ফিক্স থাকে, তাহলে একটা জায়গায় ফিক্সড রয়েছে একটা লাইন বর্ডার, আর এদিক ওদিকে ব্যথাটা সরে যাচ্ছে। কখনো কখনো এদিকে ওদিক। তা বললাম কি যে এরকম সরে যাচ্ছে মানেটা কি বোঝাচ্ছেন? পেটটা কি মহিলা হলে এরম বাচ্চা পেটে আছে সেরম দোলানি? বলছেন না। তাহলে কি শুনি? একটা বর্ডার লাইন লেফট সাইডটা পুরোটা নিয়ে নিয়েছে, আর ওই জায়গায় জায়গায় বেশি বেশি হচ্ছে। কারণ থুজা থুজা হচ্ছে শরিক মায়াজম। কারণ যত যেখানেই কোনো একটা মেটেমেরিকা যেখানে অ্যাজ ইফ থাকবে, অ্যাজ ইফ বলে কথা থাকবে, অ্যাজ ইফ, যেন মনে হয় এটা সোডা। তাই থুজার লক্ষ কোটি অ্যাজ ইফ রয়েছে। হাঁটতে গেলে পা ভেঙে পড়বে, হাঁটতে গেলে কাঁচের দিয়ে তৈরি, মনে হচ্ছে যেন আমি কোনো মরা মানুষের মধ্যে শুয়ে রয়েছি, স্বপ্নের মধ্যে যদিও এটা। আর থুজার মধ্যে কমপ্লিট পিকচার রয়েছে টিউবারকুলার ডায়াথিসিস, সিউডোসোরা, অর্থাৎ সোরা এবং সিফিলিটিকের একটা মিক্স আপ থাকে থুজার মধ্যে, সেই জন্য সে চেঞ্জ করে। তাহলে মায়াজমটাকে মিলাই দিয়েছে ফ্যামিলি দেখে আরম্ভ করে। ভ্যাকসিনেশন করেছিল, সেটা তো সবাই করেছিল করোনার সময়। 4খানা ভ্যাকসিনেশন করা হয়েছে, মানে আবার যে পর্বে যে বুস্টার ডোজ তাও নিয়েছে। রোগের বয়স কত? করোনা কখন এসেছে? 3 বছর, 20 সালে ভ্যাকসিনেশন করেছে শেষের দিকে। এটা কত সাল? রোগটা হয়েছিল কবে? প্যানক্রিয়াসের সমস্যাটা আজকে থেকে 2023 সালের মাঝামাঝি তার এই প্রবলেম এসেছে।
প্যানক্রিয়াসে, তখন অ্যালোপ্যাথি করে সেরেছিল, আবার এখন ওই জিনিসটাই হয়েছে তো ওর হোমিওপ্যাথি করতে চাইছে। তাহলে পাস্ট হিস্ট্রি দেখে ফ্যামিলি ভ্যাকসিনেশনের কুফল থাকতেই পারে, মেবি, কি হবে সেটা আমরা জানি না, ওটা বাদ দিলাম, সেটা থাকতে পারে। তার বংশেতে তার মাসি পাগল হয়ে গেছিল, আর কোনো কিছু নেই। তার যে মেন্টালিটির মধ্যে যে বর্তমান যে পরিস্থিতিতে তার অ্যাম্বুলেশন হচ্ছে, একমাত্র পা তুলে দিলে ঠান্ডা কিছু খেলে রিলিফ পাচ্ছে, খাওয়ার পরেই গন্ডগোল, যত খাওয়ার পরেই বৃদ্ধি, খাওয়ার পরে নেট্টামিও আছে, সে সঙ্গে থুজা আছে। মিষ্টি খেতে এত কষ্ট, বাট এখনকার বর্তমান সময়ে এত কষ্ট, কোনো কিছু খেতে ভাল লাগে না, শুধু মিষ্টি খেতে ইচ্ছা করে, যে সালফার। তাই আমার কোনো ছাত্র, তিনি সালফার দিয়ে কেসটাতে ফেলিওর হয়েছে, পালসেটেলা দিয়ে ফেলিওর হয়েছে, ফসফরাস তো নয়, তাও ফসফরাস দিয়েছে। আর আমি ডায়াস্কোরিয়া দিয়ে ফেল হয়েছি, আমি নাক্স ভূমিকা দিয়ে ফেল হয়েছি, বাট ইট ইজ এ কেস অফ থুজা। এই যে টিপস গুলো হাতে নাতে যে শিখিয়ে দেওয়া, কে করবে? পেবেল ক্লাসে যদি না করেন কে করবে বলুন? আপনারাই বলুন না কেন, ভিতরের কথা কেউ শেখায় না, কষ্ট করে শেখা, সেটা অনেক বেশি কষ্ট করে ভিতর থেকে বের করার যে ক্ষমতাগুলো, থার্ড আই এন্ড সিক্স সেন্স দিয়ে। আমি একজন সাইকোথেরাপিস্ট, যাদবপুর ইউনিভার্সিটি থেকে অল টাইম, আমি একজন ডিপ্লোমা, মানে আমি মাস্টার ডিগ্রি নয়, এমডি নয়, বাট পিজিডি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, খোদ এমডি নয়, বা পিজিডি, এবং একজন স্পেশাল এডুকেটর, সমস্ত কিছু করে নিয়ে আপনাদের কাছে কিছু উপস্থাপনা করি, শেখানোর টেকনিক। বাট আপনি এই মুহূর্তে যে 8 জন হয়েছে, আরো 2 জন কথা বলছে, 10 জন হয়েছে, 20 জন যতক্ষণ না হবে আমি তখন পেবেল ক্লাস করব না। পেবেল ক্লাসের করতে গেলে এইটা, বাট সেই জন্য আমি রোজ আসি না। আমাকে ময়মনসিংহ, বাংলাদেশের ময়মনসিংহ থেকে একটা গ্রুপ আছে, একটা সেই গ্রুপ থেকে কালকে আমাকে লঞ্চ করেছে। সেই ময়মনসিংহেরটা তারা কন্টিনিউয়াসলি, আমি তাদেরকে, ওরা বাংলাদেশে যেহেতু গ্রামের দিকে থাকে, ময়মনসিংহের গ্রামের দিকে তারা প্র্যাকটিস করে, তাদের বেশ কিছু বন্ধু মিলে তারা একটা গ্রুপ আছে, বড় বললো, সেই গ্রুপে তারা অনেক সকালে ঘুমিয়ে পড়ে, বাট বাংলাদেশে তারা আমার কাছে 8টার সময় চাইছে, মানে ইন্ডিয়ার 8টা, 8:30 থেকে চাইছে। আমি বললাম ঠিক আছে, মঙ্গলবার করে তাদেরকে দেব 8:30 থেকে 9:30, মানে তারা চাইছে বাংলাদেশের সময় 8টা থেকে 9টা। হোমিও অনুশীলন আমাকে লঞ্চ করায় মাঝে মাঝে, তারা যদি পার্টিকুলারলি দেয় তাহলে ওই ক্লাসটা নিয়ে তাহলে দেব, ওদের আদার্স নানান রকমের টপিকস আছে, সেটা দেব। এটা বাইরের অ্যাপে এই দুটো জায়গায় পড়াবো। সেখানে আমি তো সাগ্রহে গ্রহণ করি যে কোনো হোমিওপ্যাথিক সাবজেক্ট, এলিয়াস সাবজেক্ট গুলো পড়াতে গেলে একটু সময় লাগে, মানে থরোলি পড়াতে, যেভাবে আর 5টা অ্যাপে পড়ায়, যে লিভার ক্যান্সার সম্পর্কে বলো, কি দেখা যাচ্ছে যে একটা ডিসমেনোরিয়া সম্পর্কে বলো, তারা শুধু ডিসমেনোরিয়ার ওই সিমটমটা বলে আর থেরাপিউটিক্স দিয়ে পালিয়ে যায়, এই ওষুধগুলো কাজে লাগে, ও তোমার কি কাজে লাগবে? বাট এটা প্র্যাকটিস অফ মেডিসিনের যে জায়গাগুলো করে, তারা 3টে-4টে ক্লাসও করে, বাট সেখানে তাদের আমাদের কি লাগবে, আমাদের এখন ইনভেস্টিগেশন, আপনি কি প্যাথোলজিস্ট হবেন নাকি যে সেই ইনভেস্টিগেশন এইভাবে করতে হয় ওইভাবে করতে হয়? অ্যাপ্লিকেশনের জায়গাটা পড়ান অলওয়েজ। রেপার্টারি ইজ এ ভেরি গুড সাবজেক্ট। যখন আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, কনসেপশন ভালো নেই, সে ম্যাথমেটিক্যাল আপনাকে রেপার্টারি হেল্পফুল, বা সেটা কেন্টি রেপার্টারি হতে হবে তার কোনো মানে নেই। মেডিকেল টার্মসের যে টার্মোলজির যে রেপার্টারি, সেগুলো আপনাকে আজকের দিনে খুব বেশি উপকার দেবে, কারণ কিছুই আমরা ভালো মতো রেপার্টারি থেকে রুব্রিক্স বের করতে পারি না পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু এটা পারি যে 1 বস্তা ইনভেস্টিগেশন নিয়ে এসেছে, এইটা আমরা পারি, তা দেখতে একটা দিন পার হয়ে যায়। অনলাইনে যখন রোগীটা দেখছি তখন তো আমাকে যে সফট কপি গুলো পাঠাচ্ছে না ওইভাবে, মানে হার্ড কপিটা পাঠাচ্ছে না, বাট শর্ট কপি পাঠাচ্ছে। এবার যে সফট কপি গুলোকে আবার ইনভেস্টিগেশন করে পড়ে সেটা করতে করতেই আমার 1 ঘন্টা টাইম থাকে কেস টেকিনের, সবাইকেই 3টে থেকে 4টে করে রোজ দেখি, প্রত্যেক দিনই দেখি। এখন তো আরো লাইন পড়ে যাচ্ছে, অন্য সময় দেখার একটা স্কোপ করাতে হবে, তো সেখানে ইনভেস্টিগেশন গুলো দেখে বুঝতেই তার আমার চলে যাচ্ছে আধা ঘন্টা। তো আমি কেস টেকিং কি করবো? তাদেরকে যে 2 দিন করে তাদেরকে দিতে হয় সময়, ফ্রি, একদিন ফ্রি, একদিন পয়সা। এত কিছু করে আমি, আমার সদিচ্ছা থাকে যে পেশেন্টটিকে সঠিক মেডিসিন বের করা,
তো আশা করি আমার কর্মফল বিফলে যাবে না, কারণ আমি ওরকম ভাবে পালিয়ে গিয়ে 5টা রুগী আছে বলে তারাবাড়ির মাথায় 2-4টে সিমটম দেখে ওষুধ দিয়ে দেবো, সেটা করছি না। এবং শুধু তাই নয়, কালকে 5টা রুগীকে ছেড়ে দিয়েছি। সে এসে বলছে যে আমার এখানে একটা আচুলি হয়েছে, ওষুধ দেন, আপনারা হলে থুজা দিতেন। 2-4টে নমো নমো করে, বাট আমি বললাম বেশ সম্ভ্রান্ত সেই মেয়েটি, ইয়ং মেয়ে, বাট পরে এসেছে জিন্সের প্যান্ট, উপরে শার্ট গেঞ্জি। তো বললাম যে আমাকে সময় নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ভালো করে শুনবো, আসবো। আমার মেয়ে ট্রপিক্যাল মেডিসিনে দেখাচ্ছে, বাট কোন একটা প্রবলেম চামড়াতে, ক্যালকাটা মেডিকেল কলেজে, বাট মাথায় খুশকি, সময় নিতে হবে, এত টাকা লাগবে, আসবে। একটি পেশেন্ট এসেছে, তার আঞ্জনি বলছে, মানে সেই ওষুধটা জানে না, বাট ইট ইজ এ নট এ আঞ্জনি, ইট ইজ এ সিস্ট। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আঞ্জনি অ্যান্ড সিস্ট? যদি আঞ্জনি হয়, স্ট্রাই হয়, তাহলে চুলের গোড়া, এই যে ফাড়ের গোড়া থেকে তার ইনফেকশন করে, বারবার হাত দেয় যারা একটু চোখে অনেক পড়াশুনো করে, চশমা থাকে বা ঘোলা, তা যে কোনো হাতে নোংরা হয়ে এরকম করে চোখ আগড়ায়, তাদেরই হাতের নখের ইনফেকশনটা ওর ভিতরে ঢুকে যায় লোমের গোড়াতে, তাকে বলা হয় স্টাই। ওটা একটা সম্ভাব্য ওষুধ, ক্লিনিক্যাল ভেরিফিকেশন করে বা কেন্টের যারা বিশারদ রয়েছেন তারা পারে, বাট ইট ইজ এ কেস অফ আপার আইলিড, লেফট সাইডের আপার আইলিডের একটা সিস্ট। যেহেতু লেফট সাইডটা থুজা দিয়ে ফেলাই, এক্সট্রা পয়সা গেড়ে দিই, তারপরে থুজা দিই, অথবা পালসেটিলা দিই, অথবা সালফার দিই, মুখস্থ বিদ্যা। বাট কেস টেকিং করতে গিয়ে কি হয়ে জানেন, শুনলে অবাক হয়ে যাবেন কথাগুলো। তা তো করেছে, অল্প বয়সের মেয়ে, খুব পার্সোনালিটি হেভি হাই, বাবা এবং মা দুজনেরই, সেরকম অ্যারিস্টোক্রেট ফ্যামিলির, জিন্স টিন্স পরে এসেছে মেয়েটা একেবারে। দেখি দেখি দেখলাম যে এটা সিস্ট, কারণ চোখের লোম থেকে বেশ উপরে, বাট সেখানে এখন লাল হয়ে আছে, অল্প একটু দানা আছে, কিছু হলুদ রঙের জিনিস বেরিয়েছে। তো আমি বললাম ঠিক আছে দেখে দেবো। তারপরেই কি বলছে জানেন, হোমিওপ্যাথির জ্বালায় আমি যখন আরম্ভ করব একদম অ্যাটেম্প টু কেস টেকিং, তখন বলছে ওর বাবাকে, বলছে বাবা আমার তো আর একটা ওষুধ খায়, কই দেখি সেটা আছে প্রেসক্রিপশন? তা বলছে হ্যাঁ মোবাইলে, অ্যালোমিনা 1M, অ্যালোমিনা 200, র্যাটেনিয়া মাদার 3-4, কন্টিনিউয়াসলি 15 দিন ধরে ফোঁটা খাবে দিনের মধ্যে, একবার করে অ্যালোমিনা 200, একবার করে অ্যালোমিনা 1M, সকাল দুপুর, আর রাত্রেবেলায় র্যাটেনিয়া মাদার 3-4, কন্টিনিউয়াস 15 ডেজ। আপনারা কি করতেন এখানে? শুনি আপনাদের মুখে একটু, কি করতেন এই পেশেন্টকে? আমি বললাম দেখুন, এই যা করেছে এটা আমি বিশ্বাসী না, আমি যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, আমি হ্যানিম্যানের উপরে মাথার মধ্যে হ্যানিম্যানের ছবি আছে আমার ওই চেম্বারে, আমি বললাম ওনার যেভাবে চলেছে আমি তার বাইরে যাব না, বাট সেটাকে আরো রেকটিফাইড করতে পারি। তো এটা প্রথমত উচিত না, যদিও বা আপনি করছেন, তাও আমি কিছু বলবো না। থার্ড যে মেডিসিনটা র্যাটেনিয়া, কি জানে মলদার কি ফেটে গেছিল, যন্ত্রণা হয় বলে, তা বোধহয় ছিল তখন, আমার মনে নেই, কয়দিন আগে, 4 দিন আগে, তাই মনে নেই তোমার? বলছে না। তা ওইগুলো খাও, খেয়ে আমার কাছে এসো, পায়খানা কোষ্ঠকাঠিন্য। তাহলে কি এরকম হয় যে নরম পায়খানা কোথানি দিয়ে? বলছে ঠিক তাই, আর ওই কথাতেই তোমাকে ওষুধ দিয়েছে, ঘাইল করেছে। তারপরে যে ওই, এরা তো 4 দিন দিয়েছে, 4 দিন খাচ্ছে, তার আগে উনি আর একটা ডাক্তারের কাছ থেকে চোখের আঞ্জনির জন্য ওষুধ খেয়েছে, বাট আঞ্জনিটা লাল হয়ে আছে, ছোট হয়ে আছে, ভাবছে এখান থেকে টিউমার টিউমার নাকি হয়ে যাবে, তা ওই ডাক্তারকে দেখায়। তার মধ্যে থেকে একটা আলাদা ডাক্তার, মানে কোন একটা জায়গায় তো হয়তো ছিল, এটাও হতে পারে, এসেছে, বা আমার বাড়িটারই ছিল হয়তো, তারপরে এখানে এসেছে, এসার পরে এই কেস, তারপরে আবার আমার কাছে এসছে। তাহলে এই যে পেশেন্টটি, আপনাদের কি মনে হয় কি ধরনের পেশেন্ট এরা? বাট তারপরে গিয়ে পয়সার গরম, বলছে যে কত দেব, কনসালটেন্ট ফিজিশিয়ান হিসাবে আমি টাকাটা নিতে পারতাম। বললাম না, টাকাটা নেব না, আপনি যা করছেন ওটা করান, আরো 10 দিন তুমি খেতে যাচ্ছ খাও, আমার মতে এগুলো নয়। বাট আমি কোনো একটা ডক্টরকে আমি ব্লেম করব না, কারণ সেটা তার ব্যক্তিগত জিনিসে দিচ্ছে, আমি তাকে নিন্দা করব না, কিন্তু আমি এটাকে আপনাকে পেশেন্টটাকে এখন দিতে পারবো না।
এটা হতেও পারে যে ওই যে ওষুধ যেটা অ্যালোমিনা দিয়েছে, কন্টিনিউয়াসলি অ্যালোমিনা 1 এবং অ্যালোমিনা 10M, এই অ্যালোমিনা 200 এবং অ্যালোমিনা 1M, এটার অ্যাকশনও তো কমে যেতে পারে। আপনি আসবেন, এটা কি হলো? আমি আমার জায়গায় পরিষ্কার, আমার হ্যানিম্যানকে নিয়ে আমি থাকলাম, আর অন্য পয়সার লোভ হলে কি করতো? ও ঠিক আছে, ওটাও খান এটাও খান, পয়সা হলেই চলে না। আমি এইভাবে এরম ভাবে পয়সা ইনকাম করে সংসারে লাগাতে চাই না। থ্যাংক ইউ। কারোর বক্তব্য থাকলে বলতে পারেন। আমি যেহেতু থার্ডটা বলেছি যে আজকে থার্ডের একটু কিছু বলবো, তাই থার্ডটা একটু বলি, নাহলে যে নেট্রাম সালফের যে পার্ট 4, এটা খারাপ লাগবে। কিছুটা পড়ি, কিন্তু এগুলো খুব দরকার আছে। এগুলো বলার উদ্দেশ্য যে যারা যদি শিখতেই হয়, যদি বুড়ি হতে হয় ছুরি থেকে, তাহলে যদি এরকম এক জীবনে হোমিওপ্যাথি না হয়, তাহলে যদি এক জীবনে হোমিওপ্যাথি হওয়া যায় এমন করি কিছু, যেখানে 1-2 বছরের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেড়ানোর দরকার নেই, যে পেবেল ক্লাসে বলেছে বলে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। নেকটাম সাল্ভ, জেটি কেন্ট, দ্য লেসার রাইটিং, নিউ রেমিডি, সরি, দ্য নিউ রেমিডি। কিছু বললে বলতে পারেন, বলতে পারেন। কিছু বললে বলতে পারেন কেউ। কারো দেখলাম যে একটু নড়াবড়া করছে, কিছু ভিডিও খুলে যাচ্ছে, ভিডিওগুলো বন্ধ করেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে লেসার রাইটিং থেকে, এই লেসার রাইটিং নয়, নিউ রেমেডি থেকে নেট্রাম সালভটাকে পড়াচ্ছি। নেট্রাম সালভকে নানান রকম ভাবে পড়িয়েছি আগে, তো আমি একটু পড়াই, হালকা একটু পড়াই, তারপরে আমরা আবার চলে যাচ্ছি। তো দ্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, আমরা জেটি কেন্ট নেট্রাম সালভকে চোখে কেমন ভাবে দেখেছেন, চোখের ব্যাপারে পার্টিকুলার সিমটম পড়াচ্ছেন উনি এবার চোখের ব্যাপারে। দি নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ইজ ইন রিলেশন টু দ্য আই। চোখের ব্যাপারে নেট্রাম সালভ, কত মেডিসিন চোখে আছে তাই না, বেলেডোনা, ইউফ্রেশিয়া, কত মেডিসিন আছে, বাট নেট্রাম সালভও আসতে পারে। সেই হিসাবে কিভাবে করছেন তিনি। The next most important feature is in relation to eye. That is the characteristics and equally only by one other remedy in chronic disease where there is a aversion to light with the photophobia. যেখানে অনেক মেডিসিন আছে ফটোফোবিয়া, আলোতে তার থাকতে, বেলেডোনা আছে, ইপ্রেসে আছে, বাট আলোতে থাকতে পারছে না। যদি নেট্রাম সালভ যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই নেট্রাম সালভ এই জায়গাটা সাইকোটিক মায়াজমে পরিণত হয়। দেখছেন কোথায় পাবেন এসব কথাগুলো? কোন একটা মানুষের সাইকোটিক প্রবলেমে ভুগছে নেট্রাম সালফের, তখন যদি কারো যদি ফটোফোবিয়া হয়, নেট্রাম সালফ দ্য ভেরি ইন্ডিকেটেড মেডিসিন। The next most important feature is the relation to the eye, that is characteristics and is equally only one by one other remedy in chronic diseases what is an aversion to light with the photophobia. কে দেবে, কে বলবে এরকম ভাবে সুন্দর ভাবে, জেটি কেন্ট ছাড়া, জাস্ট ভিজুয়াল কাজ ছাড়া? যে একটা মানুষের খুব ডিপ্রেশনে ভুগছে, এইরকম জায়গাতে যদি তার আলোতে চোখে আলো পড়লে সমস্যা দেখা দেয়, অনেক মেডিসিন আছে, বাট এইটা তখনই হবে তার নেট্রাম সালভ। এন্ড দ্যাট ইজ গ্রাফাইটিস। এবং গ্রাফাইটিস এর ক্ষেত্রে, তাহলে গ্রাফাইটিসকে সারা জীবন জানলেন সোরা। আমরা গ্রাফাইটিস এর মেন মেডিসিন হচ্ছে যে মেন যে মাইজম সোরা, বাট এক্সিমা যখন হয় তখন গ্রাফাইটিস এর দিয়ে সারি। এটা এক্সিমাটা কি সোরা? এক্সিমার প্রোডাকশনটা কি, এক্সিমার প্যাথোলজি কি না জানলে কখনোর জন্য সোরা বলতেন না। গ্রাফাইটিস যখন এক্সিমা হয়, সেই গ্রাফাইটিস কি সোরা? চুলকানি হলেই সোরা? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন জনিত কারণ। গ্রাফাইটিসের যে জায়গাটা এক্সিমা, ইট ইজ নট এনি ফাঙ্গাল ইনফেকশন। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন তৈরি করে একটা আউটওয়ার্ডলি কিছু বের করছে, এটা কি সোরা? এক্সিমা হচ্ছে সাইকোটিক। যখন পেটের ভিতরে আলসার বা ঘা হয়ে গেছে, আর দুধ খেলেই ভালো হয়, পৃথিবীতে কোনো সিমটম দরকার নেই। গ্রাফাইটিসের এটা সিপ্লিটিক মায়াজম, very uncommon peculiar characteristic symptoms.
যে কোনো পেটে লোকের যদি কোনো ইনভেস্টিগেশন, তাহলে আপনাকে কে জানাবে যে পেটের ভিতরে ঘা হয়েছে? আপনি জানবেন? পেপটিক আলসার হয়েছে জানবেন ইনভেস্টিগেশন না করলে? ইনভেস্টিগেশন যেমন মাইজোমকে জানায় পোটেন্সি নির্বাচন করায়, এখানে পোটেন্সিটা কিরম দেবো? তাই এখানে কি যতক্ষণ একটা মানুষের এরকম সাংঘাতিক ধরনের রোগ হয়, তখন তার ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি কি হয়? লো থাকে। তাহলে গ্যাফাইটিস এখানে কি দিতে হবে? অথবা ঝামেলা কি দরকার? আমি বাকি গ্যাফাইটিস এর মেন্টাল জেনেটিক্স, ইমোশনাল জেনেটিক্স, ফিজিক্যাল জেনেটিক্স দেখে আমি 50 মিলিসিমাল চালাই, আমার নো রিস্ক। আর একদম মানে একবারে সাংঘাতিক ধরনের গ্রাফাইটিস দিয়ে সাথে 4টে পোটেন্সি। বেশি পড়াতে ইচ্ছা করে না, শুধু মনে হয় কেস বলি। কালকে পেশেন্ট এসছে, তার জেনেটিক্যালি সাইকোটিক, আগে ঠান্ডা কাশি লাগা ধার ছিল, প্রথম মেডিসিন ব্যাসিলিনাম, কোনো কথা শুনেনি, একবার ওষুধ দিয়েছি আর আসেনি। 1 বছর পরে এসেছে, তার শাশুড়ি মরে যাওয়ার পরে কোনো কিছু খেতে গেলে, আমাকে ঢোক গেলে খেতে গেলে, যেহেতু ভাতটা এরম ধরনের কোনো কিছু খেতে গেলে তার গলার ভিতরে জকিং হয়, চকিং চকিং, গলার বুঝিয়ে আসে। আর এই তার ক্ষেত্রে যদি কোনো চা বা একটা বিস্কিট খায় ততটা হয় না। আর তার সঙ্গে তার গল ব্লাডার স্টোন অপারেশন করা হয়ে গেছে, তিনি থাইরয়েডের ওষুধ খান। ঠান্ডা লাগার প্রবণতাটা ভালো করে দিয়েছি, 8-10 মাস আগে আর নেই ঠান্ডা লাগা। কাশি ছিল, ঠান্ডা বলতে কাশতেই থাকতো, ড্রাই কাশি। এবার আমার কাছে এসেছে ফের কেস টেকিং করে, তাকে এই যে তার শাশুড়ি মরে যাওয়ার পরে এই মাস খানিক হলো সে কোনো কিছু খেতে পাচ্ছে না, সব গলা আটকে যাচ্ছে, নলি সরু। গ্লোমাস হিস্টেরিকাস, the disease condition is name is গ্লোমাস হিস্টেরিকাস। মেডিকেল টার্মটা যে বলে দিচ্ছি, এবার কয়েনসাইড রেপার্টারি খোঁজেন কিভাবে সাহায্য করে রেপার্টারি মেডিকেল টার্ম দিয়ে। বাট আমি কিচ্ছু শুনিনি। আমি তার এই জিনিসটা দেখে, তার কেস্টিকিনের সেই যা সিমটম গুলো দেখে তার ব্যাসিলিনাম 0 কোড দিই। দেওয়ার পরে তার লেফট হাইপোকন্ডিয়ামে, যে ওর আবার পেশেন্টের একটু ভয়, যাদের গলব্লাডার স্টোন অপারেশন করেছে, ওখানে চালা করা শুরু করেছে। তা আমি ভাবলাম যে ব্যাসিলিনামও দিই, তার সঙ্গে সঙ্গে ক্যারিকা প্যাপাইনা মাথা টিনচার দিই, কারণ গ্যাসটা হচ্ছে নাকি উদ্যোগামী। এটাই আমার ভুল, মানে মাঝে মাঝে স্লিপ, আমারও স্লিপ হয়ে যায় অহোমিওপ্যাথির দিকে। তা দিয়ে আরো হিতে বিপরীত। 4 দিন খাওয়ার পরে বললাম শীঘ্রই ওটা অফ করেন, মানে সাইকোলজিক্যাল হোক আর যে কারণে হোক, যেহেতু পেশেন্টকে বলছে ওটা খেয়ে হতে পারে, ও খাওয়ার পর থেকে আর কিছু ব্যথা নেই বলছে। 0/4, 0/2 8 মাস আগে, এখন 0/4। আমি তো পাল্টাতে পারতাম, কোন জায়গা থেকে দেব সিমটমটা? 0/4। তারপরে দেখা যাচ্ছে তার গ্লোমাস হিস্ট্রিকাস 80% নেই, 0/6, আর কোনো কিছুই নেই, আর পেটেও কোনো জ্বালা নেই, আর কোনো গ্লোমাস হিস্ট্রিকাসের মধ্যে 1% আছে, শুধুমাত্র মোটা টাইপের ভাত রুটি দিয়ে যখন গিলছে তখন একটু। আমি 0/8 দিলাম, আর বলে দিলাম 0/10 দেওয়ার পরে আপনার আর ওষুধ দিতে হবে না। আপনি 6 মাস দেখুন, 1 বছর দেখুন, 1 বছরে যদি না আসে 5 বছর দেখুন। তাকে কি আপনার পা কি ধুয়ে দিয়ে যাবে না? কি পা কি ধুয়ে দিয়ে যাবে? পা ধুয়ে কি, পাটা আপনাকে ধুয়ে দিয়ে যাবে, নমস্কার করবে, সালাম জানাবে কি জানাবে না? বলুন, আপনারা বলুন কথাটা। কারণ পেশেন্ট দেখছে আরে বাবা এ তো ভগবান, এ এক গাদা পয়সাও খায় না, যার আবার একবারে খেয়ে নিচ্ছে, অনেকটা নিয়ে নিচ্ছে, বাট ও সব প্রবলেমটা ভালো, এবং বলেও দিচ্ছে যে আপনি এবার দেখতে থাকেন। কারণ কারণ কি জানেন? এই পেশেন্টটি ইতিমধ্যে বেরিয়ে চলে গেছিল একবার খেয়ে, তাই তাকে আগের থেকেই সতর্ক, পেশেন্ট বেশি দিন থাকবে না, সব অ্যালোপ্যাথিক মাইন্ডেড। তারপরে আপনার কাছে কোনোদিন আসবে না ভয়ের জ্বালায়, বরঞ্চ আবার আসবে। এটা বললাম যে অ্যালোপ্যাথিক ওষুধ যত খাবেন খাবেন, কিন্তু আর একবার ওষুধ খাওয়ার পর আর আপনার ওষুধ লাগবে না, যদি ব্যথা আর না থাকে। এইটা আমি তো নেই, তখন বলছে যে বাহ খুব ভালো কথা, আমি কোনো জায়গায় হোমিওপ্যাথি করবো না। তাহলে পেশেন্টও থাকলো, জাতও থাকলো, মানও থাকলো। হলো কিভাবে পেশেন্ট ধরে রাখতে হয়, এবং গিয়ে 10টা পেশেন্টকে বলবে, মানে ওকে তো ধরে রাখলেনই একরকম ভাবে, আর আরো 50টা পেশেন্ট পাবে এক পেশেন্টের দিয়ে, কারণ ডাক্তার পয়সা খেগো না। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে পেশেন্ট ধরে রাখতে হয়। টেকনিক গুলো বড় বড় তাবড় তাবড় ডাক্তার বাবুর কাছে যান, শান্তিরঞ্জন সাহা থেকে আরম্ভ করে, ডক্টর বিশ্বজিৎ বাবু থেকে আরম্ভ করে, ডক্টর রবীন বর্মন থেকে আরম্ভ করে, এই ভাষা কখনো ইউজ করেছে কেউ? করেছে যে আপনি আর একবার খান,
কিচ্ছু নেই, এখনই তো কিচ্ছু নেই, আর একবার খান 15 দিন করে। তারপরে যদি আপনার ব্যথা না আসে, আপনি 6 মাস দেখুন, আসলে আমি আছি আপনার পিছনে। যদি তাও না আসে 1 বছর দেখুন, তারপরে 5 বছর দেখুন। বাহ, এ কি! রুগী তাক 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 খাতা, রুগী আসার নামে 4টে 5টা 6টা 8টা। যেটুকুখানি দেবেন লাইফ ভোর সেটা হবে। তাই আপনাদেরকে যেটুকু দিচ্ছি না, সেটা স্ট্রেংথ দিচ্ছি, ভুসি মাল দিচ্ছি না। বাট কিন্তু 20 জন না হলে কিন্তু আমি পেবল ক্লাস করাবো না। ইউ টেক দিস কেস দ্য কনিক, বলছে, আমি পড়ছি আবার। ইউ টেক দিস কেস অফ কনিক কনজাংটিভাইটিস, চোখের প্রবলেম, দীর্ঘদিনের কোন কনজাংটিভাইটিস, যেটিকেন বলছে, উইথ গ্ল্যান্ডুলার লিডস, অর্থাৎ লিডস গুলোতে গ্ল্যান্ডুলার হয়েছে। মানে কি গ্ল্যান্ড? মানে কি, চোখেও তো আমাদের বিভিন্ন রকম গ্ল্যান্ড হয়, যেটা সিস্ট আছে গ্ল্যান্ড না, বাট চোখের চারদিক থেকে সব দিকে চোখের গ্ল্যান্ড থাকে, তেমনি এমনিতেই তো বিভিন্ন লিম্ফ্যাটিক গ্ল্যান্ড থাকে। তা গ্ল্যান্ডুলার লিডস মানে পাতা, গ্ল্যান্ড যুক্ত পাতা, এবং গ্রিন পাস যে কনজাংটিভাইটি হচ্ছে সেদিকে গ্রিন পাস হচ্ছে, এবং গ্ল্যান্ডুলার, ঠিক আছে, কোনো কিছুতে গ্র্যানুলেশন নাই, অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে না, গ্ল্যান্ডুলার লিডস, এবং টেরিবল ফটোফোবিয়া, সো মাচ সো দ্যাট হি ক্যান হার্ডলি ওপেন হিজ আই। যেমন তার সাইকোটিকের সমস্যার সঙ্গে ফটোফোবিয়া, তেমনি প্যাথোলজি বা ইনফ্লামেশনের যে একটা স্টেজ, ইনফ্লামেশন বা ইনফেকশন, সেখানেও কাজ করবে যদি সবুজ সবুজ, কেন নর্মাল যে সিচুয়েশনে নেট্রাম সালফেট সবুজ সবুজ হলুদ হলুদ পাস সিক্রেশন হয়। এবং প্রচন্ড ফটোফোবিয়া এবং গ্ল্যান্ডুলার লিডস এন্ড কনজাংটিভাইটিস অলসো ইজ এ ভেরি গুড মেডিসিন। এবং একটুও চোখ খুলতে পারছে না, নেট্রাম সাল ভেরি গুড মেডিসিন। দ্য লাইট অফ দ্য রুম ব্রিংস অন হেডেক, এবং তখন যখন এই কনজাংটিভাইটিসটা হয়েছে, তার সঙ্গে তার যে চোখের লাইট, ঘরের লাইটই তারা সহ্য করতে, লাইট দেখলে মাথা যন্ত্রণা, অন্ধকার হয়ে পড়ে থাকে। আমাদের যে বুদ্ধদেব বাবু ছিলেন, তার দীর্ঘদিন ধরে একটা প্রবলেমই ছিল, যেহেতু ওই মুখ্যমন্ত্রী তো চলে যাওয়ার পরে উনি অন্ধকারে থাকতেন, লাইট লাগলেই তার চোখে ফটোফোবিয়া, হেডেক। একদিনের রোগও কনিক হয়। আমি যেটা বলতে চাইছি যে নেট্রাম সালভে যে অ্যাকুট এক্সাজারেশন অফ দ্য chronic disease, this is a case of the psychotic manifestation and the emotional, they arise from the emotional level and mental level. When there is a emotional level and mental level arising in the conjunctivitis, but it is a now exaggeration of the chronic disease, but it is a chronic disease, that the main domain, the root of the chronic disease, this is এই ফটোফোবিয়া বা এই হেডেক, এই ডিস্ট্রেস, এই আলো, এই ব্যথা, এটা বারবার হতে থাকবে। যতক্ষণ নেট্রাম সাল না দেবেন ততক্ষণ যাবে না। বাট কি করে বুঝবো নেট্রাম সাল? আদার সাইড থেকে মেন্টাল জেনেটিক্স, ফিজিক্যাল জেনেটিক্স দিয়ে বের করতে হবে। হিয়ার এ নেট্রাম সালফোরিকাম শুড বি কম্পেয়ার্ড উইথ গ্রাফাইটিস। শুধু গ্রাফাইটিসের সঙ্গে বেশ কিছু জায়গায় এর মিল রয়েছে আয়ের প্রবলেমের ক্ষেত্রে, because graphitis has also a extreme aggravation from light in eye affection. Of course, this class is entirely away from belladonna, কিন্তু বেলেডোনা থেকে অনেক দূর এগিয়ে যাবে। এখানে এই পেশেন্টের যদি কোনো সাইকেটিক পেশেন্ট বা ডিপ্রেস পেশেন্ট না হয়, এখানে ওই বেলেডোনা দিয়ে কাজ হবে না, একেবারেই নখে আশ্রানোর মতন হবে, নখে আশ্রানোর মতন, কিছু না, বাট বেলেডোনা সিমটম অল। কিন্তু এখানে বেলেডোনা দেবেন না। পেশেন্টকে বুঝুন, অ্যাকুট কন্ডিশনে এসেছে বলে ভাববেন না এটা অ্যাকুট রোগ, বাট ইজ এ দুদিনের রোগও কনিক হয়, বাট তার মেন্টাল জায়গা বা ডিপ্রেশনের জায়গাটা অনেক বেশি, এখানে দেবেন না। আমি যে গলাতে যে চোকিং করছে, এবার আপনি ইগনেশিয়া দিতেন, ইগনেশিয়া, বেলেডোনা, কত রকম ভাবতেন, বাট আমি কিচ্ছু ভাবিনি, অনলি ব্যাসিলিনাম। কি বন্ধুরা, ভাল লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, মা শাশুড়ি মরার পরে আর ভাত খেতে পারে না, এদিকে আবার গলব্লাডার অপারেশন করা, আর চকিং হয়ে যাচ্ছে, অনলি ব্যাসিলিনাম। কি রেপার্টারি স্পেশালিস্ট সব রয়েছেন এখানে, বলুন কোন রেপার্টারি খুঁজবেন আপনি এই জায়গায়? হ্যাঁ, রেপার্টারি ফেল। রেপার্টারিতে বলছে যদি কোনো মানুষ, অপরিচিত কোনো মানুষ আসলে, ঘরে আসলেই তার কাশি, নে আবার ঠেলা বোঝো, ঠেলা বোঝো। আমি ডক্টর আশরাফুল স্যারকে পর্যন্ত জিনিসটা বলেছিলাম, এবং কয়েকদিন আগে হোমিও অনুশীলনে তিনি, মনে আছে স্যার, মনে আছে, আশরাফুল স্যার বিরাট পরিমাণে পড়াশোনা করে। হ্যাঁ কি বন্ধুরা,
এই যে কাশির চ্যাপ্টার, আমার আবার রেপার্টারি দেখা ওরকম অভ্যেস নেই। দেখেন আমার রেপার্টারির নতুন রেপার্টারি, এই রেপার্টারির এরম জায়গায় লেখা আছে। আর আমি আমার ছাত্র জীবনে ইন্টার্নশিপ পিরিয়ডে এই যে আমার রেপার্টারি দেখেন, কেন্টের রেপার্টারি, ছাত্র জীবন নয়, ইন্টার্নশিপ পিরিয়ডে এই দেখেন লেখা রয়েছে। দেখেন একটা ভলিউম, দুটো ভলিউম, তিনটে ভলিউম, চারটে ভলিউম, এই যে একটা ভলিউম লেখা আছে। এই ভলিউমের এই জায়গাতে এই মাইন্ড যে 38টা চ্যাপ্টারের কোডটা কি লেখা আছে, অনলি ফার্স্ট গ্রেড সিম্পটম। ওই ইন্টার্নশিপ পিরিয়ডে আমার রেপার্টারি স্পেশালিস্ট সব ফার্স্ট গ্রেড, ফার্স্ট গ্রেড, ফার্স্ট গ্রেড, ফার্স্ট গ্রেড, 38টা চ্যাপ্টারই ভর্তি। এদের ভাতে দিয়ে খাবো। তখন আমাকে ডক্টর কাঞ্জিলালের মেয়ে বলছে, তুই করেছিস কি? বললাম যে তুই করেছিস কি? আমি বললাম ম্যাডাম এটা বেশি দিনের উৎপত্তি না, এটা হচ্ছে আমার এই 6 মাস যখন অ্যালোপ্যাথি হসপিটালে ছিলাম প্রথমে ইন্টার্নশিপ পিরিয়ডে, তখন কি করব ওদের কেসগুলো দেখতাম আর বাড়ি এসে এই করেছি। তা বলছে করেছিস কি তুই? এই নে, এই নে, আমার বলছে এই নে। রেপার্টারি বিশেষজ্ঞ আছেন এখানে, কোন একজন অ্যাসিস্ট্যান্ট আছেন বাংলাদেশের ভীষণ ভালো রেপার্টারি স্পেশালিস্ট। এই যে এইটা, বলে এইটা আমাকে ধরিয়ে দিল, বলে এইটা নে তুই জীবনে করে খেতে পারবি। আমি তখন তার কথা শুনিনি, বাট এখন শুনেছি। কেন শুনেছি? যখন মহসিন স্যারের গ্রুপে আমি ক্লাস করতাম সকালবেলায়, ওখান থেকে তো তাড়িয়ে দিয়েছে আমাকে পাগল বলে, পুরো পাগল বলে তাড়িয়ে দিয়েছে, পাগল বলেছে, ম্যাড ম্যাড, এখনো ম্যাড বলে ওই গ্রুপের অ্যাডমিনরা, পাগল বলে তাড়িয়ে দিয়েছে আমাকে। তো মহসিন স্যার যখন পড়াচ্ছেন, মহসিন স্যার কিছু একটা বলেন না, একদিন বলছেন যে সুনির্মল স্যার আজকাল তো দেখছি যে পাঠকের রেপার্টারি খুব পড়ছে, এই কথা বলেছিল, আর কিচ্ছু বলেনি। পাঠকের রেপার্টারির প্রত্যেকটা লাইন একদম এ টু জেড, এই পুরো এই রেপার্টারিটা পুরো মুখস্থ, আমার পুরো এই রেপার্টারি ওইটা মুখস্থ করে ফেলেছি। এই রেপার্টারিটা না পুরো মুখস্থ, আপনি বলুন কোন জায়গা থেকে কি বের করতে হবে, এই জায়গা আমি এরম করে খুলবো, এরম করে খুলবো। যেমন আপনারা ওই মোটা বইটা এরম করে খোলেন, আর আমি এরম করে খুলবো, কোন জায়গায় মেডিকেল টার্ম কোন জায়গায় লেখা আছে, শুধু এরম করে খুলি, পুরো এ টু জেড মুখস্থ। এবং প্রত্যেকটা টার্ম, মেডিকেল টার্ম গুলোকে বাংলা করে তার আবার ট্রান্সলেশন কি বলতে চাইছে তার পাশে লেখা রয়েছে সাইডে সাইডে, এটা মুখস্থ করে ফেলেছি। কেন জানেন? এটা কিন্তু বেশি দিন করিনি। সিরাজুল স্যার একদিন পড়াতে পড়াতে, সিরাজুল স্যার খুব ভালোবাসতো আমাকে, ওনার নিজস্ব বক্তৃতা পড়ার পরে সুনির্মল স্যার আপনি আমার টপিকস এর উপরে বলবেন, আর সেইটা নিয়ে ওদের যে অ্যাডমিন ছিল হোমিও জীবন, তিনি সেখানে ভিডিও ক্যাসেট করে করে তার জায়গা দিয়ে তার পয়সা ইনকাম করতো, ওকে শিখিয়ে দিয়েছিল, 3-4টে করে ক্যাসেট করতো, হোমিও জীবনে পয়সা পেত। আমি কোনদিন তার পয়সা শেয়ারও চাইনি, কিছু চাই না, কারণ আমি এটা ওই উদ্দেশ্যে আমি হোমিওপ্যাথিটাকে ব্যবহার করি না। সে আবার ডক্টর বিডি জামান বলে একজন ভদ্রলোককে, সে আমার সাথে একটা তর্কতর্কি হওয়ার পরে বলছে ওর সাথে কথা বলে কেন, ও তো পাগল। তো 3জন অ্যাডমিনের মধ্যে একজন অ্যাডমিন হোমিও জীবনের যে মালিক এই কথাটা বলে, দুঃখের বলে বললাম এই ওপেন সেশনে, বলা উচিত না তাও বললাম। তখন আমাকে সিরাজুল স্যার বলছে যে স্যার আপনি এইটা পড়েন? বলছে হ্যাঁ, বলছে আমি এইটা পড়েই তো পেশেন্ট দেখি, ভীষণ চমৎকার। তাহলে 2জন হলো, 3জন হলো, একজন মহসিন স্যার, একজন ডক্টর সুনির্মল বিশ্বাস, আর একজন মহসিন স্যার, একজন সিরাজুল স্যার। তারপরে আমি কি করলাম, এই রেপার্টারিটা পুরো মুখস্থ করে ফেলেছি। দেখেন যদি দেখা যাচ্ছে কিনা জানি না, এর তলায় কোনো জায়গায় একটাও দাগ লাইন বাদ আছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। কোন জায়গায় দেখেন একটা লাইন বাদে আছে আন্ডারলাইন করতে। আর আপনাদের প্রথমে বলেছি যে ভালো প্র্যাকটিস করতে গেলে এই রেপার্টারিটা আর এই রেপার্টারিটা, দুটো রেপার্টারিকে সামনে রাখবেন এইভাবে সামনে, আর এই জায়গায় থাকবে খাতা মাঝখানে, আর দুটো ম্যাথমেটিকার বইকে রাখবেন। এ দেখেন রেখে দিয়েছি আমি, এই অ্যালেন্সকির ম্যাথমেটিকাটাকে রাখবেন কোন দিকে, বা দিকে। বা দিকে হচ্ছে অ্যালেন্সকি নোট, যা বলছি করেন, 1 মাস করেন, যদি আপনারা 100% উপকার না পান, এই দেখেন বা দিকে রাখবেন অ্যালেন্সকি নোট, আর এই কেন্টের রেপার্টারিটাকে রাখবেন বা দিকে, কেন্টের রেপার্টারির উপরে অ্যালেন্সকি নোটটা রাখবেন, আর ডান দিকে রাখবেন
ডান দিকে রাখবেন বড়িকের বইটা, এই বইটা ডান দিকে, তার উপরে রাখবেন পাঠকের রেপার্টারি, মাঝখানে থাকবে এই যে খাতা। এবার পেশেন্ট যখন কোনো একটা কষ্ট বলবে, সেটা তো ওই এতটা পৃষ্ঠা ইনভেস্টিগেশন, ওইটাকে যেই বলবে আপনি আগে এই বইটার মেডিকেল টার্ম দিয়ে ওই জায়গায় চলে যাবেন। কি বলছে, বলছে পেশেন্ট বলছে, সাপোজ ধরেন একটা মেডিকেল টার্ম দিয়ে, এটা দুটোই আছে, এমনি বডি দিয়েও আছে আবার মেডিকেল টার্ম দিয়েও লেখা রয়েছে, মানে বডির পার্টস অঙ্গ দিয়েও বলা আছে, আবার যেটা আপনি চাইছেন সেটা দিয়ে আছে। ধরেন সাপোজ আমি ওটার ভিতরে ভিতরে ঢোকানো আছে, তো তো ওইটাকে আমি একটা কিছু দিয়ে একটা বের করি। ধরেন আমি বের করলাম সিস্ট, তাহলে সিস্ট বের করবো, তার সঙ্গে সঙ্গে চলে যাবো এটা আলফাবেটিক্যালি, তাহলে সিস্ট লেখা আছে, এটা সি দিয়ে চলে যাব, সিস্ট, সি ওয়াই, শুধু ওই মেডিকেল টার্মটা তো ওখানে লেখা রয়েছে ওই ইনভেস্টিগেশনে, CYST, আমি চলে গেছি তার জায়গায়, CYST, তার ভিতরে ভিতরে রয়েছে, মাথাতে একটা রয়েছে, মাথাটা অনেকগুলো একটা ক্যাপাসিটির মধ্যে রয়েছে, তাহলে সিস্ট দেখবো, CYST দেখবো, আমি পেয়ে গেছি। দেখছেন আপনারা যেমন রেপার্টারিতে এইভাবে বের করেন আর আমি এইভাবে বের করি, যে পুরোটা হচ্ছে A to Z, তাহলে কট্টুকাটি খুললে কোন অক্ষর পর্যন্ত আসে আমার জানা হয়ে গেছে, এদের সিস্ট পেয়ে গেছি। এবার রেখেছি এনি সিস্ট, চোখের পর্দা পাতার উপরে সিস্ট, অন্য ওভারিতে সিস্ট, যে কোনো জায়গায় ডার্ময়েড সিস্ট আমার খোঁজা হয়ে গেছে। এবার আমি নিয়ে সামনে বসেছি, সামনে বসে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ৭৯ নম্বর পৃষ্ঠার ডান দিকের উপরে আপার 1/3, ওইটা আবার শিখেছি ওই আপনাদের কাছ থেকেই, আপার 1/3, মিডিল 1/3, লোয়ার 1/3, লেফট সাইড, রাইট সাইড। তো ৭৯ পৃষ্ঠার রাইট সাইডের আপার 1/3 সিস্ট আছে, CYST বড় ক্যাপিটাল লেখা। এখানে ওষুধ কটা ভালো করে শুনে নেন। এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে ক্যালকেরিয়া কাপ, ব্যারাইটা কাপ, আমরা এখনই দেখিয়ে দিচ্ছি যে রেপার্টারির কত সমস্যা আর কত উপকার। যে ক্যালকেরিয়া কাপ ফার্স্ট গ্রেড হচ্ছে ব্যারাইটা কাপ, ক্যালকেরিয়া কাপ, ফসফরাস, সাইলেশিয়া, গ্রাফাইটিস, ব্যারাইটা কাপ, ক্যালকেরিয়া কাপ, গ্রাফাইটিস, ফসফরাস, সাইলেশিয়া, ফার্স্ট গ্রেড। সেকেন্ড গ্রেড মেডিসিন আছে লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা আমি আপনাদের কাছ থেকে মাত্র 2 মিনিট সময় নিচ্ছি, তারপরে আমি চলে আসছি। 2 মিনিট, অনলি 2 মিনিটস একদম। হ্যাঁ সরি, তাহলে সিস্ট ফার্স্ট গ্রেড হচ্ছে ব্যারাইটা কার্প, ক্যালকেরিয়া কার্প, গ্রাফাইটিস, ফসফরাস, সাইলেশিয়া। সেকেন্ড গ্রেড যে কোনো সিস্ট, এনি প্লেস। সিস্ট হচ্ছে অ্যাকর্ডিং টু পাঠক, আর পাঠক এমন একজন রেপার্টারিস্ট, এটার বইটার নামই রয়েছে শুধু রেপার্টারি না, রেপার্টারির নাম হচ্ছে কোয়েনসাইড রেপার্টারি, কোয়েনসাইড রেপার্টারি অফ হোমিওপ্যাথিক মেডিসিন। দেখছেন মেডিসিন বলছে, মেডিসিন মানে কি প্র্যাকটিস অফ মেডিসিন, রোগের নাম দিয়ে, রেপার্টারিটা রোগের নাম দিয়ে, হোমিওপ্যাথিক মেডিসিন বলতে এখানে হোমিওপ্যাথিক মেডিসিন বলতে আমরা অবশ্যই মেডিসিনকে বোঝাবো। রেমিডি হচ্ছে ইন্ডিকেটেড মেডিসিনকে রেমিডি বলা হয়, আর যখন কোনো প্রুফ করা হয় তখন তাকে ডাগও বলতে পারেন, রেমিডিও বলতে পারেন, কিন্তু যখন সেটা ইন্ডিকেটেড হয় তখন রেমিডি। এখানে বলছে যে হোমিওপ্যাথিক মেডিসিন, দেখুন কি বলছে, সেকেন্ড গ্রেড লাইকোপোডিয়াম সালফিউরিক সালফার, থার্ড গ্রেড মেডিসিন এপিস, আর্সেনিক, সাবাইনা, থুজা। মোট মেডিসিন কটা হাতে গুনে? 1 2 3
4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই 12টা মেডিসিনের মধ্যেই হবে এমন কোনো কারণ নেই, কিন্তু একটা পসিবিলিটি থাকে যে এটার মধ্যে হতে পারে, মাথার মধ্যে থাকলো। এবার আমি বন্ধ করে দিলাম যে ফার্স্ট গ্রেডে আমি ভেবে নিলাম ব্যারাইটা কাপ। তাহলে ব্যারাইটা কাপ কোন মায়াজম? ম্যাক্সিমাম সোডা। দেখেন এবার কিভাবে আপনাদেরকে টেকনিকটা শেখাচ্ছি, শুধু রেপার্টারি উইথ মায়াজম উইথ মেটামেডিকা উইথ ফিলসফি উইথ অল ওভার দ্য ব্যাপারটাকে ছোট্ট জায়গাটা থেকে কি করে শেখাচ্ছি দেখেন। সঙ্গে সঙ্গে ব্যারাইটা কাপ পেশেন্ট সামনে রয়েছে অডিও ভিডিওতে, আমি যে করে আপনাদের বলছি, এটা সবসময় হবে না কিন্তু, সেটাও আপনাকে মনে রাখতে হবে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে আপনাকে ওই মেডিসিনের এই মুহূর্তে পেশেন্টের মায়োজমিক স্টেজ কি, এবং এইটা কোন একটা পার্টিকুলার মেডিসিনের যে জায়গাটা, এটা না তো সোরা না তো, বাট আমি তো এমনি পেশেন্টের যে অ্যাকর্ডিং টু দ্য সাসেপ্টিবিলিটি দ্য পেশেন্ট, নেচার অফ দ্য ডিজিজ এন্ড নেচার অফ দ্য মেডিসিন, নেচার অফ দ্য ডিজিজ থেকে দেখে নিচ্ছে প্রবলেমটা কি এসছে। সিস্ট, সাধারণভাবে সিস্ট হচ্ছে সাইকোটিক ইনকোঅর্ডিনেশন, হাইপার সেন্সিটিভিটি, সোরার অনেক কথা আছে, আর্লি ইনফ্লামেশন, হাইপার সেন্সিটিভিটি, প্রোগ্রেসিভ, ব্লু সিগন্যাল, ফাংশনাল ডিসঅর্ডারের লেস সিক্রেশন, মেন্টালি এন্ড ফিজিক্যালি ইচ, কত কথা আছে, কিন্তু মেন হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। নাম্বার 2 সিফিলিটিক ডিস্ট্রাকশন, নাম্বার 3 ইনকোঅর্ডিনেশন। তাহলে আমি এখানে বুঝে নেবো কি ব্যারাইটা কাপ, সিস্ট ব্যারাইটা কাপ, অবশ্যই তাহলে সিস্ট ব্যারাইটা কাপ। সাধারণভাবে ব্যারাইটা কাপ তো বুদ্ধি কম, ফুলিসোরিক মায়াজম, বাট এখন ম্যানিফেস্টেশনটা কি এসছে? আমি কি তার ওই বুদ্ধি কম, কথা করে কেমন মানসিকতা, বড় মানুষ হয়ে গেছে তাও ছোট মানুষের সঙ্গে খেলা করে, হ্যাঁ ডাঙ্গুলি খেলা করে ছোটদের সাথে, মেনে মেনে কথা বলে, এ কি আমি সেই রোগ নিয়ে এসেছে? হোক না আমার মানুষটা কি, সমস্যাটা কি, এই মুহূর্তে তার প্রবলেমটা কি, তার মধ্যে সিস্ট, ব্যারাইটা কার্ভের সিস্ট আপনি পাননি আপনারা কখনো? সেটা পাইনি, বাট এটা পেয়েছেন যে লাইপোমা পেয়েছি গলার ধারে, এটা তার ক্লিনিক্যাল ভেরিফিকেশন। তাহলে সিস্ট পেশেন্ট সামনে বসে রয়েছে, এটা ব্যারাইটা কার্ভ। আপনার কি মনে হয় একটা জেনারেটিস, যদি কোন একটা মেডিসিনের জেনারেটিস যেটা হয়, তার কোর জায়গাটা হয় তার হচ্ছে যে মেন্টালিটিতে, মেন্টাল জায়গাটা থেকে, তার মুখটা না দেখলে আমি ব্যারাইটা কার্ভের পেশেন্ট বুঝবো সবসময়ের জন্য? ঠোঁটে বেড়ে রয়েছে, বোকা হাবা রে বাবা। বাট হাবা সবসময়ের জন্য হলেও যে এই জায়গাটাতে যে কনস্টিটিউশন, প্রথম আপনি যে পেশেন্ট বসলো তখনই আপনি হটিয়ে দিলেন ইট ইজ নট এ ব্যারাইটা কার্ভ। তারপরে দেখলেন যে ক্যালকিরা কার্ভ, মোটাসোটা, মেদবহুল, চর্বি বেশি, হাড় কম, এটা নর্মাল গুলো বলছি, হটিয়ে দিলেন। গ্রাফাইটিস, জলীয় অংশ, জল, গ্রাফাইটিস এর মোটা, সেটা জলীয়, 5টা জায়গায় বলা হয়, ফ্যাটি, ফ্লাবি, ফ্ল্যাটুলেন্স, 50, এই যেগুলো জানেন আপনি, দেখে বোঝাচ্ছে যে আপনার মাসিমা টাইপের বা খালা টাইপের বসে রয়েছে, মোটা সোটা চেহারা, জলা ভাব, মানে ওই মোটা, ওরম মোটা হতে পারে মেবি। ফসফরাস, কি চিকন শরীর, কি সুন্দর, দেখলেই মনে হচ্ছে কথা বলি, হ্যাঁ যেমন কার মতন, এত ছবি দিয়ে যা দেওয়া রয়েছে তো বুঝতে পারছি না। হ্যাঁ, HM সৈফুল্লাহর মতন, ডক্টর HM সৈফুল্লাহর মতন মানুষ, সবসময় আইডিতে কি হাসি খুশি মন মুখে, সবসময় লোকের উপকার করব, হ্যাঁ আমি নিজেও আমি উপকৃত হবে, এরম একটা মানুষ, দেখেই মুখ দেখেই ফসফরাস, মুখ দেখেই ফসফরাস। তা এই মানুষটা নাকি সাইলেশিয়া, একটু বেটে ঘুটে মানুষ, একটু রোগা টাইপের মানুষ, এটা বাইরের দিকে যেটা দেখছি, এখন তো আমি কিছু বুঝিনি, ভিতর দিকে ঢুকিনি। তাহলে ফিজিক্যাল কনস্টিটিউশন, চিলি হট কনস্টিটিউশন, চিলি হটের ডিটারমিনেশন, মায়াজমেটিক কনস্টিটিউশন, তা মায়াজমেটিক কনস্টিটিউশন তো আগে থেকে বুঝে নিয়েছেন, কি নিয়ে এসেছি, রিকের কাগজপত্র কি নিয়ে এসেছে, কিছুটা বুঝেছেন, আর বাকিটা বোঝেননি। ওইগুলোই কি ওষুধের শেষ কথা? নো, এই মুহূর্তে কি বলছে সে, এই মুহূর্তে সে কি যে ইলেকট্রোম্যাগনেটিক রিজোনেন্সে ভাইব্রেশন করছে, সেটা হচ্ছে আসল কথা।
তো দেখা যাচ্ছে এইগুলো হাঁটা। সেকেন্ড গ্রেডে আসলো লাইকোপোডিয়াম, হ্যাঁ, মুখোশধারী, লম্বা টম্বা চেহারা মানুষ, একটু লম্বা চেহারার মানুষ, উপর দিক থেকে পাতলা, আস্তে আস্তে যত নিচের দিকে যাচ্ছে পাছার পর থেকে তত ঢ্যাবলা, মোটা। আর সবসময় যেন একটা একটা কি বলবো, যে প্রশংসা পাওয়ার ইচ্ছা, এমন ভাব করছে যে অনেক কিছু জানে, এনতান মুখোশ বা অনেক কিছু জানি, কিন্তু তার মধ্যে থেকে মনে হচ্ছে যে মানে কি বলবো, যে চালাক আছে না, বোকা চালাকের টাইপের, যে তার জিনিসটাকে মনে করে আমার যে জিনিসটাকে কেউ লোকাতে কেউ বুঝতে পারছে না, মুখ দেখেই বোঝা যায় লাইকোপোডিয়াম। এবং ভীরু, সে যে ভীরু, লাইকোপোডিয়াম হচ্ছে ভীরু, লাইকোপোডিয়াম হচ্ছে ভীরু, কোম্পানি চাচ্ছে, কোন সিচুয়েশনে যাচ্ছে সেটা পরে কথা, বাট দেখেই বোঝা যাচ্ছে তার ফিজিক্যাল চেহারা দেখে, তার ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আর মাইন্ডই হচ্ছে কোর জায়গা, দেখেই বুঝলাম লাইকোপোডিয়াম। তারপর একটু ভালো করে তাকিয়ে দেখি যে তলার দিকে থেকে আস্তে আস্তে মোটা। তবে কথাবার্তা এখনো কিছু হয়নি। এবার আসবো সেকেন্ড গ্রেড, আর মেডিসিন। এই যে পেশেন্টটি একটু আগে একটা বললাম যে সবার কাছে চুকে চুকে খেয়ে বেড়াচ্ছে, চোখের আঞ্জনি হয়েছে নাকি তার চোখে, তার কাছে একটা ওষুধ খাইছে, তারপরে আরেকজনের কাছে মলদারে পায়খানা নরম, তার জন্য ওষুধ খাইছে, 15 দিনে হয়নি 5 দিন হয়েছে, তারপরে আপনি এই জায়গাটা এসেছে। ও তো আমি ওষুধ এমনি বের করে ফেলেছিলাম, নাইট্রিক অ্যাসিড, আমি এমনি নাইট্রিক অ্যাসিড বের করে ফেলাইছি ওই মেয়েটা, তাও শুনতে চাইছিলাম। এমনি দেখেন ওই যে মলদারে, ওই যে ভদ্রলোক অ্যালুমিনিয়া দিয়েছে আর র্যাটেনিয়া দিয়েছে, তার মলদারের একটা ব্যাপার আছে। 1 মাসের মধ্যে 3খানা হোমিওপ্যাথিক ডাক্তার ফেরা, মেন্টালিটি কি? দুটো কথা শুনলেই বোঝা যায় যে ইট ইজ এ কেস অফ অ্যাসিড নাইট্রিক। বাট আমি সেটা যদি ভালো করে বুঝিয়ে দেখি যে না, থুজার রয়েছে, তাহলে থুজার পরে অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড নাইট্রিকের পরে থুজা। যদি কোনো কেস অ্যাসিড নাইট্রিকের পরে থুজা আসে, লাইফ ভোর ভালো হয়ে যাবে। সাইলেশিয়া, এই দেবান্দন কই, সেই দেবান্দন কই? আমার দেবান্দন ছাড়া আমার কোনো কাজ হবে না। সাইলেশিয়া প্রথমে কি দিয়েছিল দেবান্দন? প্রথমে দিয়েছিল এই সাইলেশিয়া, তারপরে দিয়েছে, প্রথমে দিয়েছে অ্যাসিড নাইট্রিক, তারপরে সাইলেশিয়া, তারপরে থুজা। সত্যি যদি আসে, সত্যি যদি ইন্ডিকেশন করে, লাইফ ভোর তার কোনো প্রবলেম হবে না। আমি বহু কেস ভালো করেছি ফিস্টুলার, একটা দেখ না। বাট আমি কেস টিকিন করে দেখি এর ধারে কাছে নেই, এটা অন্য ধরনের জগতে কমপ্লিট ফিস্টুলা করে নিয়ে চলে এসেছে। তাহলে আমার ফিটিমিলিসিমাল দিতে হবে, কনে শেষ হবে আমি বলতে পারবো না, 0 বাই কত সহস্রতমী কোন জায়গায় শেষ আমি বলতে পারবো না। তো স্যাবাইনা, স্যাবাইনা, একটা স্যাবাইনার পেশেন্ট আপনি চিনতে পারবেন না? যদি না চিনতে পারেন স্যাবাইনাকে, তাহলে স্যাবাইনার যে জায়গাটা হচ্ছে, খুব অল্প বয়সে, 2-4টে কথা, যে অল্প বয়সে 9 বছরের নিচে তার মাসিক আরম্ভ হয়েছে, এবং মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, একটা পেইনফুল মেনস্ট্রুয়েশন, তাকে ডিসমেনোরিয়া বলা হয়। মেনোরেজিয়া হচ্ছে যে একটা মাসিকের মধ্যেই, একটা মাসিকের সার্কেলের মধ্যেই মাসিক বন্ধ আবার হচ্ছে, প্রচুর হচ্ছে ব্যথা। আর মেট্রোলজিয়া অস্বাভাবিক মেনস্ট্রুয়েশন, যাকে ব্লোটিং বলা হয়, BLOTTING। আজকাল এই টার্মটা, মেডিকেল টার্ম, ইন্ডিয়ার ডক্টররা খুব ব্যবহার করে, ব্লোটিং, ব্লট থেকে ব্লোটিং, যে একটা মাসিকের বন্ধ হতে না হতে হতেই চলছে তো চলছে, চলছে তো চলছে, গাড়ি চলছে তো চলছে, 3 থেকে 5 দিনের হওয়ার কথা, পুরো চলছে। তবে 2 দিন না 3 দিন বন্ধ, 28 দিন হয়ে গেল, 28 দিনের পরে তো মাসিক হয়, তাই ওইটাই চললো, মাসিক চলতে চলতে তারপরে 3-4 দিন বন্ধ, আবার একবার হয়েছে, তারপরে 3-4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 11 দিন, আবার একবার হয়েছে। ইট ইজ তার সঙ্গে ব্যথা থাকতে পারে, ম্যাক্সিমাম ব্যথা কম থাকে, তাকে বলা হয় মেট্রোলজিয়া। টার্মস গুলোকে শুধু চেনেন, অত গভীর পড়াশোনা লাগে না গাইনোকোলজি।
তো বলছি আমার অল্প বয়সে মাসিক হতো। আমি আমার জীবনে প্রচুর সাবাইনা দিয়ে আমি এই কেসগুলো ভালো করেছি। খুব অল্প বয়সে 7 বছর বয়সে মাসিক হওয়ার পর থেকে ঢুইয়ে যায়। ছোট মানুষ 7-8 বছরের, মানে 9 বছর তার বয়স ছিল আমি যে পেশেন্টটাকে দেখেছিলাম। তার 9 বছরের একটা বাচ্চা কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। তো তার দেখা যাচ্ছে যে তার মাসিক হলে তার মানে ছাড়াছাটকি রক্তের, উজ্জ্বল রক্ত, সে কন্ট্রোলই করতে পারে না, প্যান্ট ফ্যান ভিজে ভিজে একাকার হয়ে যাচ্ছে। ব্যথা সেরম, খুব ব্যথা তা না, কিন্তু এই হিউজ মেনস্ট্রুয়েশন হবে, যে এবং যে ডিউরেশন অফ দা মেনস্ট্রুয়েশনটা অনেক বেশি, কোয়ান্টিটি অফ ব্লাডটা বেশি, ব্রাইট রেড, এবং অল্প বয়সে তার মেনস্ট্রুয়েশন চালু হয়েছে এবং মাসিক বন্ধ হতে চায় না। মেনোরিজিয়া না, মেট্রোলজিয়া। তাহলে এই ধরনের যদি মেলই আসে, কোনো পেশেন্ট সিস নিয়ে আসে তার সাথে, তাহলে সবটাই ভালো। তাহলে আমি তাকে আরটুখানি ট্যালি করি, তাকে তার মেন্টাল জেনেটিক্স, ফিজিক্যাল জেনেটিক্স গুলো সব নিই। বাট স্যাবাইনায় যে মেডিসিনটা সাধারণভাবে মেনস্ট্রুয়েশনের জন্যই ব্যবহার করে, বাট এটা যে একটা সিস্টের মেডিসিন, সেই জায়গাটা কিন্তু আমরা কেউ মাথায় রাখি না। সালফার, ওই রে মা রে মা, তো আবার সেকেন্ড গ্রেডে, হাই রে মা, আমারে তো আউট করে দিয়েছিল। অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি রে দাদা, বন্ধুরা, অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি, ঝাঁটা লাথি গুঁতো খেয়ে। কেন আমার বংশতে কেউ ডাক্তার নেই, হোমিওপ্যাথি ডাক্তার নেই, অন্য ডাক্তার, কেউ ভেটেরিনারি ডাক্তার, দুজন ভেটেরিনারি ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এবং সার্জেন, এমবিবিএস সার্জেন পিজি থেকে সব ভর্তি, কিন্তু হোমিওপ্যাথি কেউ নেই। আমি হোমিওপ্যাথি পড়তে এসেছি বলে তাদের রাগ। ছি 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 ছি, এসব কেউ পড়তে আসে? হ্যাঁ, এসব তো পড়ে কারা? যারা বাবা মা রয়েছে ডাক্তার। এগুলো তুই এস্টাবলিশ করতে পারবি কোনোদিন জীবনে? কখনো এস্টাবলিশ হবে না। বলেই দিচ্ছে, আমার মামা বললো যে শুধু তারাই এস্টাবলিশড হয় যাদের বাবা মা ডাক্তার। একদম বাস্তব কথা। হোমিওপ্যাথিকে তারা এস্টাবলিশড হয় যারা 2-1 জন বাদ দিয়ে, যারা বাবা মা ডাক্তার। মহসিন স্যারের বাবা একজন বিরাট বড় ডাক্তার, হাতে নাতে শিখেছে, তাই মহসিন স্যার ডাক্তারি হতে চাইও নি, হোমিওপ্যাথি অন্য কিছু পড়তে চেয়েছিলেন, বাট বাবার তারও নাই, তাকে পড়তে হয়েছে। তো আমাকে একদিন একটা মিটিং এ আমাকে সবসময় কেস বলতে বলতো, কারণ আমি প্রায় 12,000 পেশেন্ট, অনেক আগেই 10,000 পেশেন্ট দেখে ফেলেছি জীবনের, আজ থেকে 10 বছর আগে। 28 বছরের মধ্যে প্রথম 10 বছরেই আমি 8,000-9,000 রোগী দেখেছি। তারপরেই আমার জীবনটা অন্য খাতে ব্যয় হয়েছে, শুধু তৈরি হয়েছে আর ভেঙেছে, তৈরি হয়েছে আর ভেঙেছে। কোনো জায়গায় স্থির মানসিকতা নিয়ে প্র্যাকটিস করতে পারিনি, নানান রকম পারিবারিক কারণের জন্য। তারপরে যখন এই জায়গাটাতে আসি, এই যে 10 বছর প্র্যাকটিস করছি, এখানে আমি ধাতই বুঝতে পারিনি যে আমি হোমিওপ্যাথিটা করবো কি করে এখানে। আরে আমি রুগী দেখলে প্রথম 6 মাসেই অন্তত পক্ষে 600 রুগী আসে, বাট প্রথমত রুগী আসে না, দ্বিতীয়ত বেশি দিন থাকে না, তৃতীয়ত পয়সা করি দিতে চায় না। সেলামের যারা আছে, লোকের বাড়িতে ঝি ঝাটকা খাটে, যে অনেক গ্রাম থেকে এসে শহরে এসে লোকের বাড়ি ঝি খাটে, রিক্সা চালায়, তারা ছাড়া আসে না। কারণ আমার তখন, আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি। আমার একটা সাইনবোর্ড দিয়েছে, ওই সাইনবোর্ড দেখে, অন্ধকার সাইনবোর্ড দেখে কেউ আসে না। তো সাইনবোর্ড তো আমার অনেক ছিল, গ্রামের দিকে একটা সাইনবোর্ড ছিল, লম্বা সাইনবোর্ড, সেখানে ডাক্তার লেখা ছিল, বাট এখানে সেই যে গ্লো সাইন দিয়া বা একটা লাফা করে বসা, এবং আমার যে পোশাক আশাক, এই দেখছেন আমাকে যা দেখছেন, এটা একজন ডক্টরের পোশাক নয়। আমি চেম্বারে বসে আলখাল্লা ভাবে, আমার পায়ে একটা হাওয়াই চটি থাকে, হাওয়াই চটি বলে এমনি চটি থাকে, মাঞ্জা দেওয়া না, গলায় নেকটাই নেই। তো বলে কি, ডাক্তারবাবু কখন আসবে? ডাক্তারবাবু আসবে 6টা, 6:30টার সময়, 6:30 থেকে আরম্ভ হবে। আর তাহলে তো হয়ে এসেছে, তাই একটু বসি। বুঝতে পারেন। তারপরে যখন বলে যে ডাক্তারবাবু এসে গেছে, আসেন, তা বলে যে আপনাকে তো তখন বললাম আপনি ডাক্তারবাবু, কিছু মনে করবেন না। ডাক্তার বলে কেউ মানে না। বাইরে যখন গ্লো সাইন দেখে ঢোকে, ঢুকে বলে ডাক্তারবাবু কখন আসবে, এটা গ্লো সাইন করা বিরাট
করে বড় করে গুলো সাইন, তাতে খুব ডিগ্রি গুলো রয়েছে ইত্যাদি দেখে ঘরে ঢুকে বলে কি ডাক্তারবাবু কোথায় আছে। এই 10 দিন আগে বলছে ডাক্তারবাবু কখন আসবে, মানে আমাকে দেখে ডাক্তার বলে মনে হয় না, সাইনবোর্ড দেখে ঢুকবে কিন্তু ভিতরে গিয়ে মনে হবে না। তো এরম ভাবেই চলে। তো আমি কিছুই কিছুই করতে পারি না এখানে এসে। তারপরের ঘাপানি দেখি 8টা 10টা ওষুধ খেয়ে আসে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। আমি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ সিঙ্গেল মেডিসিন দিই, 8টা 10টা ওষুধ খেয়ে আসে। আমি কেন রিকমেন্ডেড করবো ওগুলো? হ্যানিম্যান তো কখনো এসব কিছু করেননি যে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে এসে তুমি হোমিওপ্যাথি করবা। হ্যাঁ, তোমার কোনটাতে সারছে কি কাটছে, ওখানে তো সব অবস্টাকেল কি, ওর ওখানে কি করে সিমটম পাবো, কি করে ওষুধ দেবো, সব তো অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে। তারপরে যখন এই ওই সকালে যে মহসিন স্যারের গ্রুপে, তখন ভিদুল কাস্টের বই আমার কাছে ছিল, এসেন্স অফ দ্য ম্যাথমেটিকা ছিল, বাকি দুটো বই ছিল না। ভিদুল কাস্টের বই বলতে আমার কাছে শুধু এসেন্স অফ দ্য ম্যাথমেটিকাই ছিল, আর কিছু ছিল না। তারপরে সেই বই থেকে পড়তে লাগলাম, পড়তে পড়তে দেখলাম যে আমি যা জীবনে করে এসেছি, যা হয়েছে ভিদুল কাস্টার তাই, আর কোনো ব্যতিক্রম বলে আমি আর ভিদুল কাস্টের মধ্যে কোনো জায়গায় একটা লাইন ও কোনো জায়গাটা ব্যতিক্রম দেখি না। আমি যা পড়ি সেটাই আমি করেছি, করি, বা এটা আমারই মত। তাহলে একটা এত রিনোয়ার্ড পারসন, সারা বিশ্বে নোবেল প্রাইজ পাওয়া অল্টারনেটিভ মেডিসিনে, অল্টারনেটিভ নোবেল প্রাইজ, নর্মাল নোবেল প্রাইজের জায়গা ছিল না, সেই মানুষটা জীবনে যা করছে তা আমি তো সেটাই করে এসেছি, তাহলে আমি যা করেছি সব রাইট। তার জন্য আমার কোনো ভাষণ দিতে গিয়ে কোনো সময় পড়তেও হয় না। ওই চেম্বারে বসি, যখন একটু আধটু সময় পাই দেখি, তারপরে রাত্রিবেলায় বসি, ওই ঘুম থেকে উঠে আপনাদের নিয়ে বকতে শুরু করলাম। যে যখন বলে আমাকে একটু পড়িয়ে দাও, পড়িয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। তার জন্যই আমাকে অনেকে বিএচএম এর ডক্টর যারা ইন্ডিয়াতে বাংলাদেশে রয়েছে, তাকে আমাকে খুব ভালোবাসে, আমারই গ্রুপে তারা বলে কি যে স্যার আপনি এতটা ক্লাস নেবেন না, আপনারা তো কি দরকার, সপ্তাহে একটা কি দুটো ক্লাস নেন, বাট একটা করে দুটো ক্লাস নিয়ে হয়? তাহলে পরিশ্রম করবো তার পারিশ্রমিক দেবেন না? এবার কিরম ধরনের কথাবার্তা, এবার কোথাও কোন কোন নিয়মে, কোন ধর্মে, কোন জায়গায়, কোন নীতিতে আসে? আমি তো দিচ্ছি অনেক, নিচ্ছি একটু। তখন দেখা যাচ্ছে যে আমি বুঝলাম যে এই শহরে ট্রিটমেন্ট আর গ্রামের ট্রিটমেন্টের মধ্যে পার্থক্য, যে 10টা মেডিসিনই খাবে, 10টা মেডিসিনকে রাখতে হবে। তার মধ্যে থেকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করতে গেলে কোনো সময় রেপার্টারি ওয়াইজ করলে হবে না, কিছু মাইন্ড করবেন না, তাদেরকে নিতে হবে কনস্টিটিউশন মেডিসিন। তখন আমার মনে আসলো, এখন আমি বিশাল বড় ডাক্তার, আমার পাশে যে হোমিওপ্যাথি ডাক্তারগুলো ছিল রেশন দোকানের মতো লাইন দিত, সব হটকে গেছে, একদম পুরো হটে গেছে। এবং এই বিরাটির বুকে যে আমার স্যার আর আমি ছাড়া এত বড় জায়গার আর কেউ নেই, মানে তারাই আমাকে পাঠিয়ে দেয়, এমবিবিএস ডাক্তাররা পাঠিয়ে দেয় ফেসবুক থেকে দেখে, যে প্রতিদিন ফেসবুকে আমার এগুলো থাকে আমার স্টোরিতে। তো তারাই বলে যে ডক্টর সুনল বিশ্বাসের কাছে যাও, এ কেস আমাদের না, অ্যালোপ্যাথিক ডাক্তাররা। আরো আশা করি আরো যারা, আমি এখন ডক্টরস ক্লাবে থাকি, মানে সেখানে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিকের সমস্ত রকম ডাক্তার একসাথে মিশে ক্লাব আছে, সেখানকার মেম্বার। এখন আরো চিনছি, আরো বড় হব, আশা করি আপনারাও থাকবেন আমার সাথে, এবং আমরাও মরে যাব, আমি বয়সের তাড়নায় সবাই মারা যাবে। আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন, তারা বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত, বিদেশের থেকে, তারাও এইভাবে চলুন, দেখুন সাকসেসফুল হবেন। যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ বাট ওষুধগুলো রেখে দেওয়া, হোমিওপ্যাথি একটা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট, সিঙ্গেল মেডিসিন, মিনিমাম ডোজ, রিপিটেশন অফ ডোজ হচ্ছে যে মিনিমাম, আর একটাই মেডিসিন, দ্য মিনি মোনো, সিমিলার মেডিসিন, মিনিমাম ডোজ, আর একটা মেডিসিন, potency according to patient susceptibility and also the nature of the disease and nature of the medicine, homeopathic drug। যখন বুঝতে পারলাম, তখন বুঝলাম 50 মিলিসিমাল ছাড়া তো কোনো উপায় নেই। কারণ এতগুলো পেশেন্টের 8টা 10টা যারা ওষুধ খাচ্ছে, সেগুলোতে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা তো ইচ্ছাকৃত ভাবে দিয়েছে কোনটা তার ঠিক নেই, তারা গার্ড হিসাবে দিয়ে রেখেছে, জীবনদায়ী হিসাবে দিয়ে রেখেছে, যে স্টেন বসিয়েছে ডান বাঁ দিকের অলিন্দ এবং নিলয়ের মাঝখানে যে 3টে ভালভ আছে হৃৎপিণ্ডর, সেখানে যে গন্ডগোল হয়ে বসে রয়েছে। আমার কোন একটা পেশেন্ট নেই, কোন একটা ছাত্র আমাকে দিয়েছে, পেশেন্ট দিয়েছে ইন্ডিয়াতে, তার 3খানা শান্ট বসানো রয়েছে, মানে ভালভের উপরে স্টেন বলে। স্টেন মানে কি? জোর। স্টেন মানেটা কি শুনি? মানে স্টেন আছে তোর, স্ট্রেন আছে তোর, এরকম বলে না,
দেবী সেটি স্টেন বসিয়েছে, যে নড়াচড়া করছে না, কপার নড়াবড়া হয়ে গেছে, তারপরে আবার ব্রেনের স্ট্রোক হয়েছে, তারপরে আবার হেপাটোমেগালি হয়েছে, অর্থাৎ লিভারটা বড় হয়েছে, তারপরে আবার কিডনিতে স্টোন হয়েছে, তারপরে আবার পোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে। আর কি হাসিও লাগে, এতগুলো সমস্যা, তারপরে 4-4টে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া, হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করবে, হ্যাঁ, অর্ধেক সিমটম তার নেই। তাহলে আমাকে কি করতে হবে? কষ্ট করে তার পাস্ট হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, তার ফিজিক্যাল জেনারিটিস যা পাচ্ছি, তার মেন্টাল জেনারিটিস, তার ইমোশনাল জেনারিটিস, এবং পেশেন্টের অসুখ হওয়ার আগে কি খেতে ভালোবাসতো, কি অবস্থা ছিল, কি থেকে রোগটা হলো, তখন কি খেতে ভালোবাসতো, এখন কি খেতে ভালোবাসে, ওয়ান সাইডেড ডিসিজ হয়ে গেছে সব। এটা যখন যেদিন বুঝতে পারলাম, সেই দিনই আমি সাকসেস আরম্ভ হলো, এবং পাশের ডাক্তারগুলো সব মাছি তাড়াতে শুরু করলো, রেশন দোকানের মতো লাইন ছিল। কেন একটা ওষুধও বন্ধ করবো না আমি, কিন্তু ওই ওষুধগুলো সব আপনাকে ছাড়াবো, একটা দুটো বাদ দিয়ে, যেগুলো একদম ক্রাইসিস করে রয়েছে লাইফে, সেটা বাদ দিয়ে সব ওষুধ ছাড়াই দেবো। দিচ্ছিও তাই। এর নাম আমি দিয়েছি মডার্ন ইন্টিগ্রেটেড ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। বাট ক্লাসিক্যাল হোমিওপ্যাথ একটাই, এটাকে বলতে হবে শুদ্ধ ভাষায় যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ট্রিটমেন্ট করব, কিন্তু সমস্ত ডিসিমিলার মেডিসিন গুলোকে রেখে ট্রিটমেন্ট করব, কিন্তু একসময় ওগুলোকে আস্তে আস্তে সম্ভব হলে আউট করে দেব। এই বিষয়ে আমি বিশারদ, আর সেটা নাম দিয়েছি মডার্ন ইন্টিগ্রেটেড ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, মানে সমন্বয়কারী। তো এই জায়গাটা যখন দেখলেন, এই সমস্ত করেও দেখলেন কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না বাবু, কিচ্ছু হচ্ছে না। এবার কি করব? এইবার আমি কি করব? চলে গেল এদিকে রেপার্টারি, কয়েনসাইড রেপার্টারি আর বরিকের বই, ডান দিকে, বাঁ দিকে অ্যালেন্সকি নোট আর এই কেন্টের রেপার্টারি, বাঁ দিকে সব শেষ। এইবার আমি কি করি? এবার আমি কি করবো বলেন? তার থেকে আরেকটা দেখায়, আরেকটা জিনিস দেখায়। আচ্ছা, আমি আবার রেপার্টারি ওই জায়গায় এক বাক্যে দেখতে পারি না, আমার আবার এখানে জানিও শিখেছি, বাট আমি ওই আমি এখানে দেখে নিই, আমার এখানে নতুন রেপার্টারি তো উঠে যায়নি, সাইডটা কাপ আছে, এই কাপ বের করেছি। কাপ চ্যাপ্টারে, যেটা আমাকে হোমিও অনুশীলনে আমাকে ডক্টর আশরাফুল স্যার, যদি শনিমাল স্যার, আমি তো ওখানে তো লাইভে হচ্ছে না, তা শনিমাল স্যার আপনার মনে আছে, আপনি আমাকে ধরিয়ে দিয়েছিলেন, সেই বলেছিলেন ফসফরাসের ক্ষেত্রে, মানুষটা দেখেন কিরম মনে আছে। শনিমাল সাহেবের যে নাম শুনেছে আর কথাটা বলেছে। কাপ চ্যাপ্টারে চলে গেছি, কাপ চ্যাপ্টারে গিয়ে আমাকে লাস্টে এস দিয়ে, মানে এস অক্ষরটা তো পড়ে, তাহলে কিউ আর আর এস, এস দিকে চলে গেলাম। এস এখানে 806 পৃষ্ঠার বাদিকের লোয়ার 1/3, স্ট্রেঞ্জার্স চাইল্ড কাপ অ্যাট সাইট অফ, তার মানে পুরোটাকে, এটা একটা রুব্রিক্স ভাষা, কিন্তু এটাকে যেহেতু রুব্রিক সাজানো রয়েছে, তো এইভাবে এস দিয়ে শুরু করতে হবে, বড় অক্ষর দিয়ে, তবে সাব রুব্রিক্স গুলো সেখানেও পরপর দিতে হবে, এরকম করে করা রয়েছে। বাট একটা রুব্রিক্স এটাকে করা হয়েছে, স্ট্রেঞ্জার্স চাইল্ড কাপ অ্যাট সাইট অফ, মানে এটাকে যদি আমি বলে না যে ছোটবেলায় যে সেন্টেন্স মেকিং করতাম না আমরা, ওরকম দিত আমাদের, আগড়া বাগড়া করে দিত, আর সেটাকে সাজাতে হতো। এর মানে এটা এরকম করে অ্যাকচুয়ালি পড়ানোটা কি, চাইল্ড কাপ অ্যাট সাইট অফ স্ট্রেঞ্জার। আমার খুব অসুবিধা হতো। ওই অ্যাপে ডক্টর কি যেন একজন পড়ায়, ওই একটা হচ্ছে খুব ভালো উনি পড়ান, বিএচএমএস ডক্টর, খুব ভালোবাসে আমাকে, আমার সাথে কথা বলেই বলে সুনিমাল স্যার এসছেন, রেপার্টারি পড়ায়, নামটা ভুলে যাচ্ছি, আমাদের ফারুকি আহমেদ শাহ ফারুকি, তিনি, তার কাছ থেকে কিছু ক্লাস ট্লাস করতাম। তার আগে পর্যন্ত আমার শুধু হাসি লাগতো রেপার্টারি পড়তে গিয়ে। তারপরে ভাবলাম যে দরকার আছে তো, এটাও কোনোটা তো দরকার নেই তা না, হোমিওপ্যাথি কোনো সাবজেক্ট তাহলে পড়ানো, এটাকে আনা হয়েছে কেন, এটা দরকার আছে তো। চাইল্ড কাপ এট দ্য সাইট অফ স্ট্রেঞ্জার্স, এখানে দেখি যে মেডিসিন গুলো দেখেন, যে ফার্স্ট গ্রেডের কোনো মেডিসিন নেই, কোনো একটা অপরিচিত মানুষ ঘরে ঢুকলেই বাচ্চা কাশি। তো এইটা প্রথম আমি শিখলাম কিভাবে, আমাদের যিনি রেপার্টারি পড়াতেন, একজন মুসলিম স্যার, রিটায়ার করে গেছেন, তিনি বিভিন্ন জায়গাতে এইটাকে ধরতেন,
আমরা ওয়ার্কশপ করতাম, তাকে অনেকে ইনভাইটিং লেকচারার হিসেবে নিয়ে আসা হতো, ধরতো আর ফেল করতাম, করতে 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 মুখস্থ হয়ে গেছে। তারপরে করোনার আগের বছর কোন একটা জায়গাতে আমাদের বনগাঁ, আপনারা ভালো চিনবেন, আপনারা যারা যশোরের লোক তারা চিনবেন, পেট্টাপোল, বেনাপোল পেট্টাপোল থেকে মাত্র 6 কিলোমিটার দূরে একটা বড় স্কুলে একটা কনফারেন্স হচ্ছে টাকা দিয়ে, প্রায় 300 লোকের আয়োজন। সেখানে প্রায় 300 টাকা করে তাদের হয়েছে ডেলিগেশন ফি। সেখানে গিয়ে যা প্রশ্ন করছে আমি তাই উত্তর দিচ্ছি, বাট আমারই স্যার, আমার কলেজে। তারপরে বলছে যে আমি কোনো রোগী সারতে পারছি না, এরম একটা সিমটম, আমি কেস টেকিং করেও কোনো রোগী সারতে পারছি না, বাট আমি কিছুতেই সিলেকশন করতে পারছি না। তা বলছে যে বলতো এটা কি হবে? কোন একটা বাচ্চা যে ঘরের মধ্যে কোনো অপরিচিত লোক আসলেই কাশে, এটা মহা মুশকিল। আমি ঝপ করে উত্তর দিয়ে দিচ্ছি ফসফরাস। তাহলে রুব্রিক্সটা বলো, কিন্তু রুব্রিক্সটা বলতে হবে এইভাবে, স্ট্রেঞ্জার্স, একটু একটু সুরটাকে একটু কমানো, পজ মানে একটা কমা, স্ট্রেঞ্জার্স চাইল্ড কাপ এট সাইট অফ, এটা বলতে হবে। স্যার আমি অত কিছু পারবো না, আমি জানি তাই। বলে রাইট, কিন্তু তুমি রুব্রিক্সটা বলো। আমরা স্যার এরকম, তখন বলছে রুব্রিক্সটা হচ্ছে স্ট্রেঞ্জার চাইল্ড কাপ এট সাইট অফ। তা এখানে দেখেন ওষুধ রয়েছে 4 পিস, তার মধ্যে ফার্স্ট গ্রেডের মেডিসিন একটাও নেই, সেকেন্ড গ্রেডের মেডিসিন আর্সেনিক 806 পিসটা বাদিকে লেফট সাইডের লোয়ার ওয়ানটা, আর্সেনিক হচ্ছে সেকেন্ড গ্রেড, আর থার্ড গ্রেডের 3টে মেডিসিন রয়েছে, একটা হচ্ছে ব্যারাইটাকার, একটা ফসফরাস, একটা অ্যাম্বারাগ্লিসিয়া।